এগুলো জানি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে এইখান থেকেই আমরা স্টার্ট করব। দাঁড়া, একটা মিনিট দাঁড়াই। 54 হয়ে গেছে, 55-এ স্টার্ট করছি। অনন্যা যদি জয়েন করে তো ভালো, নাহলে স্টার্ট করছি। আচ্ছা রশনি, এবার অনন্যাকে বলে দিস নাহলে জয়েন করার জন্য। ও মনে হয় আগের দিন ক্লাসেও আমার ছিল না। হ্যাঁ, ওর তো বোধহয় বার্থডে ছিল, বোধহয় তুই বলেছিলি। ঠিক আছে। হচ্ছে না তো। থাম। তো শুরু করা যাক। আম, দাঁড়া, ক্যামেরা অন করতে দে, 1 সেকেন্ড। কেউ যদি দেখতে না পাস আমাকে বা শুনতে না পাস, তাহলে আমাকে জানাবি। আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার করছি, সেটাও যদি কেউ দেখতে না পাস তাহলে আমায় জানাবি। ঠিক আছে, আই গেস। আচ্ছা আচ্ছা, তো দেখ, এই যে ডিএনএ, আমাদের যে আজকের টপিক সেটা হচ্ছে ডিএনএ অ্যাজ আ জেনেটিক মেটেরিয়াল। কিভাবে ডিএনএ রিভিল হয়েছিল অ্যাজ আ জেনেটিক মেটেরিয়াল, মানে ডিএনএটাই তো মেইন একটা সেলের মধ্যে। কোথায় থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে। তো ডিএনএটাই যত জেনেটিক ট্রেটস হয়, যত ক্যারেক্টারিস্টিক্স হয় মানুষের, সমস্ত রকম এই সেটা জেনারেশন টু জেনারেশন ফ্লো করে। বাবা থেকে ছেলে মেয়েতে, বা মা থেকে ছেলে মেয়েতে, তারপরে নেক্সট জেনারেশন, তারপর নেক্সট জেনারেশন, এইভাবে চলতে থাকে জেনেটিক ট্রেডস গুলো। মানে ইভেন, মানে তোরা অবাক হবি বা জানিস হয়তো যে ইভেন বলে যে ক্যান্সারও কিন্তু একটা জেনেটিক ট্রেড। ঠিক আছে? তো কার কখন ক্যান্সার হবে সেটাও কিন্তু জেনেটিক ট্রেড থেকে বলা যায়। মানে অনেকের জেনেটিক ট্রেটসেই এরকম থাকে যেটা জন্য, যেটা এই ক্যান্সার হওয়ার জন্য রেসপন্সিবল। মানে হয়তো এরকম ট্রেন্ড দেখতে হবে কিছু ফ্যামিলিজ এর মধ্যে, যেখানে হয়তো বাবা মার মধ্যে ছিল, মানে কারুর একজনের মধ্যে ছিল, তার ক্যান্সার হয়েছে। তারপরে তার যখন নেক্সট জেনারেশনরা যখন বড় হলো, তখন তাদের বয়সকালে তাদের ক্যান্সার দেখা দিল, তাদেরও ক্যান্সার হলো, কোনো একটা ক্যান্সার। তো এইভাবে পরপর একটা ট্রেন্ড দেখা যায় অনেক ফ্যামিলিজে। বোঝা গেল? এরকম হয়। হ্যাঁ। এইবারে এই যে ডিএনএ অ্যাজ দ্য জেনেটিক মেটেরিয়াল, এটা রিভিল হয়েছিল কি করে, এটা মানে জানা গেল কি করে? ডিএনএটাই যে জেনেটিক মেটেরিয়াল সেটা কি করে আমরা বলতে পারি? আমরা তো বলতেই পারি যে প্রোটিন হচ্ছে জেনেটিক মেটেরিয়াল, বা আমরা বলতে পারি এই লিপিড হচ্ছে জেনেটিক মেটেরিয়াল, বা অন্য কোনো সেলের মধ্যে জেনেটিক মেটেরিয়াল থাকে, সরি অন্য কোনো সেল নয়, অন্য কোনো সেল অর্গানেলের মধ্যে জেনেটিক মেটেরিয়ালটা থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে না। এটা বলতেই পারতাম আমরা। আমরা বলতে পারতাম মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে, আমরা বলতে পারতাম লাইসোজোমের মধ্যে থাকে জেনেটিক মেটেরিয়াল। কিন্তু জেনেটিক মেটেরিয়াল যে ডিএনএ নিউক্লিয়াসের মধ্যে যেটা থাকে, সেটা কি করে রিভিল হলো? রিভিল হলো এইভাবে। ফার্স্টে দাদা, সবার এটাই ওই first যে হার্সে এটাই ওই হার্সে যে এক্সপেরিমেন্টটা ছিল ওটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি পরপর এক এক করে আসছি। আর এক্সপেরিমেন্টও আছে এখানে। সবার ফার্স্ট যে এক্সপেরিমেন্টটা হয়েছিল সেটা করেছিল একজন সায়েন্টিস্ট, নাম ছিল গ্রিফিথ। ঠিক আছে? ফুল ফর্ম আমায় জিজ্ঞেস করবি না, আমার মনে নেই। তো ফুল ফর্ম যদি দেখতে চাস, মানে পুরো নাম কি ছিল, তার পুরো নাম কি ছিল আমার এখন খেয়াল নেই, তোরা গুগলে সার্চ করতে পারিস। তো গ্রিফিথ এক্সপেরিমেন্ট, গ্রিফিথ এক্সপেরিমেন্টে কি হয়েছিল? গ্রিফিথ এক্সপেরিমেন্টে দেখ, এই ছবিটা দেখ ভালো করে, ছবি থেকেই পুরো সবকিছু পরিষ্কার হয়ে যায়। মানে তোমার স্ক্রিন প্রেজেন্ট হচ্ছে ঠিকই, কিন্তু গুগল মিটের স্ক্রিন ওপেন হয়ে আছে, আমি সেটা দেখতে পাচ্ছি, ফ্রিজ হয়ে গেছে। গুগল মিটের স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে? তারা আমি আরেকবার শেয়ার করে দিচ্ছি।
এবার বল, দাঁড়া এক সেকেন্ড, একটা সেকেন্ড জাস্ট, এবার বল। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে র্যাটস। হ্যাঁ হুম, ঠিক আছে। হ্যাঁ, তো দেখ, ফার্স্টে আসি আমরা গ্রিফিথ এক্সপেরিমেন্টে। গ্রিফিথ এক্সপেরিমেন্টে কি করেছিল উনি, সায়েন্টিস্ট গ্রিফিথ? সবার ফার্স্টে একটা লাইভ ব্যাকটেরিয়ার একটা কোনো একটা স্ট্রেন, ঠিক আছে? এই যে তোরা কোভিড এর সময় অনেক শুনেছিস স্ট্রেন, ভাইরাসের স্ট্রেন, কোভিডের স্ট্রেন, ওমিক্রন স্ট্রেন, এই স্ট্রেন সেই স্ট্রেন, হানা তেনা স্ট্রেন। এই স্ট্রেন মানে কি? স্ট্রেন মানে, এখন আমি সাইন্টিফিক্যালি যাব না, একদম ওই লেম ওয়ার্ডে জেনে রাখ যে স্ট্রেন মানে হচ্ছে তোর ইন্ডিয়ান, ঠিক আছে? আমরা সবাই ইন্ডিয়ান। এইবারে ইন্ডিয়ানের মধ্যেও কিছু কিন্তু ভাগ রয়েছে, যে কেউ কেউ রয়েছে যারা, মানে কিছু লোক বাঙালি, কিছু লোক রাজস্থানী, কিছু লোক গুজরাটি, কিছু লোক তামিল, এরকম হেনা তেনা প্রচুর ভাগ রয়েছে, এরকম কমিউনিটি, ঠিক আছে? তো সেই কমিউনিটির মধ্যেও কিন্তু আবার ভাগ থাকে। যেমন ধর আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি এখন আমরা বলি, তখন তোরা আহ, আহ, কি বলবো ওটাকে, কিছু মেজর না, মাইনর চেঞ্জেস দেখতে পাবি ইন ল্যাঙ্গুয়েজ। চেঞ্জেস থাকে। যেমন ধর তোরা যদি বাঁকুড়ার দিকে যাস, তখন কথার টোনটা ইন কম্পারিজন টু এই হুগলি, হাওড়া, নর্থ 24 পরগনা, বা তারপরে এই কলকাতা, এই সব সাইডের মানুষজনদের থেকে, মানে এরকম ল্যাঙ্গুয়েজ কিছু কিছু মাইনর চেঞ্জেস থাকে যত ডিস্টেন্স বাড়তে থাকে, বা অন্যান্য এলাকার মানুষের সাথে অন্যান্য এলাকার মানুষের মধ্যে। তো এইটাকেই তোরা ভাইরাস বা ব্যাকটেরিয়ার সাথে কম্পেয়ার কর। একটা ব্যাকটেরিয়া তোর কাছে রয়েছে, সেই ব্যাকটেরিয়া একটা জিনাস বা একটা স্পিসিসের মধ্যে পড়ে। যেমন ধর স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। স্ট্যাফাইলোকক্কাস হচ্ছে জিনাস, অরিয়াস হচ্ছে স্পিসিস। তো স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস এই যে ব্যাকটেরিয়াটা, এই ব্যাকটেরিয়াটার যে স্ট্রেন গুলো আছে, মানে সবাই কিন্তু স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, কিন্তু সবার স্ট্রেন আলাদা, সবার মধ্যে কিছু মাইনর চেঞ্জেস রয়েছে। ঠিক যেমন বাঁকুড়ার একটা মানুষের কথার টোন আর কলকাতার মানুষের একটা কথার টোনের মধ্যে একটু ডিফারেন্স রয়েছে, কিন্তু দুজনেই ইন্ডিয়ান প্লাস দুজনেই বাঙালি। হ্যাঁ ক্লিয়ার? তো স্ট্রেন হচ্ছে কি, স্ট্রেনে আসলে ব্যাপারটা আমি যদি এখন সাইন্টিফিক্যালি বলি, স্ট্রেনে কিছুই না, যে তোর কিছু মাইনর কমপ্লিকেশনস এর বেসিসে চেঞ্জেস থাকে, বা কিছু ডিএনএ তে চেঞ্জেস থাকে। মানে সবার ডিএনএটা, মানে ধরো ওই স্ট্যাফিলোকোকাস অরিয়াসের যে আমি স্ট্রেন বললাম, ধর আর স্ট্রেন, আর আর এস, দুটো স্ট্রেন। তো দুটো স্ট্রেনের মধ্যে সাপোজ ধর মাইনর চেঞ্জেস, খুবই মাইনর চেঞ্জেস, 99.99% হয়তো ডিএনএটা সেম, কিন্তু ওই 0.001% যেটুকু পার্ট রয়েছে ওইটা আলাদা। তো ওইটুকুর জন্য স্ট্রেন ডিফারেন্ট হয়ে গেছে সবকটা ব্যাকটেরিয়া, সবকটা ভাইরাসের। তো এইরকমই দুখানা স্ট্রেন আমরা ধরবো, দুখানা স্ট্রেন এই সায়েন্টিস্ট গ্রিফিথ নিয়েছিলেন। ফার্স্ট, লাইভ আর স্ট্রেন। লাইভ আর স্ট্রেন বলতে ব্যাকটেরিয়াটা কিন্তু লাইভ রয়েছে, লিভিং ব্যাকটেরিয়া, নন লিভিং নয়। নন লিভিং বলতে মানে কিল করা হয়নি ব্যাকটেরিয়াটাকে, ব্যাকটেরিয়াটা একদম পারফেক্ট কন্ডিশনে রয়েছে। তো লাইভ আর স্ট্রেন এর স্ট্যাফিলোকক্কাস ব্যাকটেরিয়াকে নিয়েছিল। তারপরে সেটাকে যখন ইনজেক্ট করলো মাইসের মধ্যে, তখন সে কিন্তু বেঁচে গেল। কারণ কি না, দুটো স্ট্রেন তোরা দেখ, একটা আর স্ট্রেন যেটা গ্রিন কালার, একটা রেড কালারে এস স্ট্রেন। রেড কালার মানেই কিন্তু ডেঞ্জারকে ইন্ডিকেট করে। তো তোরা সেইখান থেকে ভাব যে এস স্ট্রেন হচ্ছে ডেঞ্জার, দেখ এইখানে ব্যাকটেরিয়ার দুখানা সেলের এখানে জাস্ট ছবি দিয়েছে, দুটো ব্যাকটেরিয়া এখানে পরপর রয়েছে, দুটো ব্যাকটেরিয়ার উপরে কোনো কভারিং নেই। এরা হচ্ছে রাফ স্ট্রেন, আর ফর রাফ স্ট্রেন। আর এই দুটো ব্যাকটেরিয়ার উপর দেখো একটা কাভারিং রয়েছে, এটা অ্যাকচুয়ালি আর কিছুই না, একটা এনভেলাপ। ভাইরাসের স্ট্রাকচার বা ব্যাকটেরিয়ার স্ট্রাকচার যখন যদি পড়ে থাকিস তাহলে জানতে পারবি যে উপরে একটা এনভেলাপ আছে এটা। তো এই এনভেলাপটার জন্য এই ব্যাকটেরিয়ার স্ট্রেন হয়ে গেছে এস, বা স্মুথ স্ট্রেন এটা, ঠিক আছে? স্মুথ স্ট্রেন। দেখ যদি সারফেসেও তুই যাস, এখন দেখ এই সারফেস দিয়ে তুই হেঁটে হেঁটে যা, একটা পিঁপড়ে এই সারফেসের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, তাহলে বেশ স্মুথ যাবে না সারফেসটা স্মুথ, কার্ভ হোক না কিন্তু স্মুথ তো।
কোথাও কিছু ওই কিছু নেই আর কি, গর্ত হেনা তেনা এরকম। কিন্তু এইখানে দেখ, এখানে যদি একটা পিঁপড়ে এখন এই ব্যক্তির ওপর দিয়ে হেঁটে যায়, সাপোজ জাস্ট একটা কার্টুনিশ ইমাজিন কর, যে এখান দিয়ে হেঁটে গেল, হেঁটে যাচ্ছে, তাহলে কি হবে এই জায়গাটায়, এখানটায় ও আটকে যাবে, এখানটায় একটা ওই গ্যাপ মতো রয়েছে। তো এটা হয়ে গেল রাফ স্ট্রেন, বোঝা গেল। তো একটা স্ট্রেন স্মুথ, যেটা ভিরুলেন্ট, যেটা কিল করে দিতে পারে মাইসকে, আর একটা আর স্ট্রেন যেটা রাফ স্ট্রেন, যেটা মাইসকে কিল করতে পারে না, তার মধ্যে সেই পোটেনশিয়াল বা কেপেবিলিটি নেই সেই ভাইরাসটার মধ্যে, রাফ স্ট্রেন ভাইরাসের মধ্যে। এইবারে রাফ স্ট্রেন ইনজেক্ট করা হলো, মাইস বেঁচে গেল, দিব্যি হেসে গেলে বেড়াচ্ছে, কিচ্ছু হলো না ওর। যখনই এস স্ট্রেন ইনজেক্ট করা হলো ওর বডিতে, মাইস ডায়েড, মাইস মরে গেল। নেক্সট কি করা হলো, হিট কিল্ড এস স্ট্রেন। দেখ, এখন তোরা জানিস যে ব্যাকটেরিয়াকে, যদি ব্যাকটেরিয়া ভাইরাস যাই হোক না কেন, যে কোনো মাইক্রোবকে যদি তোরা হিট দিয়ে কিল করে দিস, মানে হিট দিলেই কিন্তু ওরা কিল হয়ে যায়, মরে যায়। যদি 100°C বা তারও বেশি এরকম কিছু একটা দিয়ে অটোক্লেভ করে দিলি, তোর কাছে স্যাম্পেল ছিল, সেটাকেই তুই অটোক্লেভ করে দিলি 121°C, তো সেখানের যে স্যাম্পেলটা ছিল, সেই স্যাম্পেলটা কি হলো, ডেড হয়ে যাবে, কিল হয়ে যাবে। তো সেই স্যাম্পেলে তোর ছিল হচ্ছে এস স্ট্রেন, স্মুথ স্ট্রেন, যেটা ভিরুলেন্ট, সেইটাকে তুই হিট দিয়ে কিল করে দিলি, মানে ব্যাকটেরিয়াটা মরে গেল অবভিয়াসলি, স্বাভাবিকভাবেই মরে যাবে। তো দেখ, এই মরে যাওয়া ব্যাকটেরিয়াটাকে যখন তুই এই মাইসের বডিতে ট্রান্সফার করলি, ইনজেক্ট করলি, তখন কিন্তু মাইস বেঁচে গেল, তখন কিন্তু মাইস বেঁচে গেল। এটা স্বাভাবিক না? হ্যাঁ। বেঁচে যাওয়াটাই তো স্বাভাবিক। নেক্সট হচ্ছে এটাই হচ্ছে নেক্সট যে স্টেপটায় আসবো, এই স্টেপেই কিন্তু মেন খেলা এই স্টেপে, সেটা হচ্ছে আগের যে স্টেপটা ছিল সেইটা তো আমি ইনজেক্ট করবই, মানে এ স্ট্রেন যেটা ভিরুলেন্ট স্ট্রেন, যেটা মাইসে ইনজেক্ট করলে মাইস মরে যাবে, সেই স্ট্রেনটাকে হিট দিয়ে কিল করে দিলাম। সেইটাকে তো আমি আগের স্টেপেই আমি ইনজেক্ট করেছি, কিন্তু এই স্টেপে আমি কি অ্যাড করলাম এক্সট্রা, এই হিট কিল্ড এস স্ট্রেনের সাথে একটা লাইভ আর স্ট্রেনকে দিয়ে দিলাম, বোঝা গেল? দেখ এখানে ভালো করে ছবিটা দেখ, এটা হিট কিল্ড ভিরুলেন্ট স্ট্রেন, এটা লাইভ নন ভিরুলেন্ট স্ট্রেন। তাহলে কি কি হওয়ার কথা তোরা ভাব, নর্মালি কিছু জটিল যেতে হবে না, বা কি হতে পারে, বা আগে হয়তো জানিস রেজাল্ট, কিন্তু ন্যাচারালি কি হওয়ার কথা ছিল, একজন একটা ব্যাকটেরিয়া যে আহ, মরে গেছে, মানে যার মধ্যে পোটেনশিয়াল ছিল মাইসটাকে কিল করার, সে অলরেডি ব্যাকটেরিয়া মরে গেছে, তার মধ্যে তো আর পোটেনশিয়ালই নেই। প্লাস তার সাথে ওই মরা ব্যাকটেরিয়ার সাথে আমি একটা লাইভ ব্যাকটেরিয়া দিলাম, যে ব্যাকটেরিয়াটার এমনি লাইভ অবস্থাতেই কেপেবল নয়, সেই কেপেবিলিটি নেই যে মাইসটাকে কিল করে দেবে। দুটোকে একসাথেও যদি আমি দিই, একজন এমনিই মরে গেছে আর একজন এমনি কেপেবল নয়, মাইসটা কি মরার কথা ছিল? না। না। বাকিরা না। না, ছিল না। মাইস মরার কথা ছিল না, কিন্তু মাইসটা ডেড হয়ে গেল। কি করে মাইস ডেড হয়ে গেল? মাইস কি করে ডেড হলো? একটা, এই যে দুটো ব্যাকটেরিয়াকে আমি একসাথে ইনজেক্ট করলাম মাইসের বডিতে, মাইস ডেড হয়ে গেল। কি করে ডেড হলো না, যখন আমি দুটো জিনিসকে একসাথে ট্রান্সফার করছি, তখন এই যে লাইভ আর স্ট্রেন আর যে হিট কিল্ড এ স্ট্রেন, এরা দুজনে একটা মেকানিজমের মাধ্যমে নিজেদের বডিতে ডিএনএ ট্রান্সফার করে নেয়, ডিএনএটাকে ট্রান্সফার করে নেয়। মানে এ তো অলরেডি মরে গেছে, হিট কিল্ড এ স্ট্রেন, ও তো মরা, ওর তো কোনো কাজ নেই, ওকে তুই বাঁচাতে পারবি না আর। কিন্তু এই যে লাইভ যে আর স্ট্রেন, এ তো বেঁচে রয়েছে, এই লাইভ আর স্ট্রেনটা কি করবে? লাইভ আর স্ট্রেনটা হিট কিল্ড এ স্ট্রেনের সেলের ভেতর থেকে ডিএনএটাকে আপটেক করে নেবে, এইখান থেকে আপটেক করে নিয়ে নেবে বাই দাদা ওইটা কি কনজুগেশনের দ্বারা হবে এটা? না, কনজুগেশন কেন হবে না? কে বলতে পারবি? আচ্ছা, কনজুগেশন তোরা
আয়ুষ কি বলতে পারবি? দাদা ওইটা তো কনজুগেশন। ডেট আছে না, ওইটা ডেট আছে, ওর জন্য ওর বাইরের ওই পিল্লিটা তাহলে ডেট হয়ে যাবে, তার জন্য হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই একটা কোয়েশ্চেন করেছিস, ঠিক আছে। আয়ুষ বলতে পারবি? না দাদা, এরকম তো বুঝতে পারছি না। আচ্ছা, দেখ তাহলে কি হচ্ছে জিনিসটা, রূপম, কনসেপ্ট গুলো তুই জানিস, কিন্তু একটু জাস্ট ওই ব্রাশ আপ করতে হবে ভালো করে, ঠিক আছে, ঘষা মাজা করতে হবে। দেখ, কনজুগেশন কখন হয়? কনজুগেশন কখন হয় না, যখন দুটো ব্যাকটেরিয়া, দ্বারা আমার ক্যামেরা অন করতে দে, ক্যামেরার দিকে আসতে দে, হ্যাঁ। কনজুগেশন কখন হয়? কনজুগেশন হচ্ছে এমন একটা প্রসেস, বাকিদের জন্য বলছি। দাদা শুনতে পাচ্ছি না। আমরাও শুনতে পাচ্ছি না। আচ্ছা, হুম, সরি, আমার নেটওয়ার্কে মনে হয় কিছু প্রবলেম হয়েছিল, হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে যায়। যাই হোক, ঠিক আছে। তোমার হুম, নেটওয়ার্ক প্রবলেম এমনিও করছে। তোমার ক্যামেরাটা আটকে আটকে যাচ্ছে। আচ্ছা, করছে, দাঁড়া, একটা সেকেন্ড দাঁড়া তাহলে। এখন হওয়ার কথা নয়, এখন হওয়ার কথা নয়। আম, ঠিক আছে, যদি প্রবলেম হয় বলিস, আমি আরেকবার ট্রাই করবো, মানে রিসেট করার। আচ্ছা, অনন্যার আজকে ফার্স্ট ক্লাস, মানে আমার ফার্স্ট ক্লাস আমার কাছে, ভালো করে শুনিস। কোথাও যদি প্রবলেম হয় সেটা বলবি, সবাইকে বলছি। আর প্রবলেম ছাড়াও এই নেটওয়ার্কের তো প্রবলেম থাকে, অনলাইন পড়ানোর তো নেটওয়ার্কেরও যদি কোনো প্রবলেম থাকে, দীপ্তক যেমন বললো, তো ওরকম বাকিরাও বলিস, তাহলে আমি সেই হিসাবে তোদের সুবিধার জন্য আমি রিসেট করতে পারবো, আমি লিভ করে আরেকবার জয়েন করে দেখতে পারি, বা আরো কিছু চেঞ্জেস করতে পারি আমার নেটওয়ার্কে। 2 মিনিট ওয়েট করতে হবে তার জন্য, জাস্ট, আর কিছু না। কারোর যদি নেটওয়ার্কে প্রবলেম হয়, দেখতে পাচ্ছিস না, স্ক্রিন শেয়ার হচ্ছে না, বা ফ্রিজ হয়ে গেছে, বা আমার কথা আটকে যাচ্ছে, বা আমার ছবি দেখতে পাচ্ছিস না, কোনো কিছু হলে আমাকে বল, জানা, মাইক অন করে। দেখ, যেখানে আমি ছিলাম, আচ্ছা দেখ, যেখানে আমি ছিলাম, কনজুগেশন। কনজুগেশন হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসে, বাই হুইচ প্রসেস আর ডিএনএ ট্রান্সফার ফ্রম আ সেল or a microbe, body of a microbe or cell of a microbe, from another cell or another microbe, ব্যাকটেরিয়া হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, ঠিক আছে। কিভাবে হয় না, তোরা পড়েছিস ছোটবেলায়, স্কুলেও পড়েছিস, যে ব্যাকটেরিয়ার সাইডে, ব্যাকটেরিয়ার সারফেসে কিছু পিলি থাকে, পিলি এরকম লেজের মতো, ফ্ল্যাজেলা, পিলি, ছোট ছোট হয়, ফিমব্রি, এই নামগুলো শুনেছিস, ফ্যামিলিয়ার আই গেস সবাই একটু হলেও। হ্যাঁ। আহ, হ্যাঁ, তো ফ্ল্যাজেলা থাকে, একটা ব্যাকটেরিয়ার পেছনে ফ্ল্যাজেলা থাকে লেজের মতো, তারপরে পিলি হয়, ফিমব্রি হয়, এগুলো থাকে। তো এই যে পিলি, যে জিনিসটা, এই পিলি জিনিসটা কি, এই পিলি জিনিসটা কি করে না, একটা দুটো লাইভ ব্যাকটেরিয়ার মধ্যে কনজুগেশন ফর্ম করে, কনজুগেশন টিউব ফর্ম করে। কনজুগেশন টিউব ফর্ম করে বলতে বলতে দেখ, এই ব্যাকটেরিয়া, আচ্ছা একটা সেকেন্ড, ঠিক আছে, আমি এখন বলি, তারপরে একটা মিনিট দাঁড়াবি, আমি 1 সেকেন্ডে আসবো। কনজুগেশনে কি হয়, যে পিলি যেটা রয়েছে না, একটা ব্যাকটেরিয়ার পেছনে লেজের মতো, আরেকটা ব্যাকটেরিয়ার পেছনে লেজের মতো, ওই জিনিস দুটো একসাথে জয়েন হয়ে যায়, দিয়ে একটা টিউব ফর্মেশন করে,
একটা টিউব ফর্মেশন করে, একটা ক্যানেলের মতো, একটা চ্যানেলের মতো ফর্ম করে দুটো ব্যাকটেরিয়ার মধ্যে। এইখানে দুটো ব্যাকটেরিয়া, মাঝখানে একটা চ্যানেল, তারপরে এরকম দুটো ব্যাকটেরিয়া। এইটাকে বলা হয় কনজুগেশন টিউব, বা আর প্রসেসটাকে বলা হয় কনজুগেশন। কনজুগেশনে কি হয় না, একটা ডোনার ব্যাকটেরিয়া থাকে আর একটা রিসিভার ব্যাকটেরিয়া থাকে। তো ডোনার আর রিসিভার কি করে, নাম থেকেই বুঝতে পারছিস। ডোনার যে সেলটা থাকবে, সেই ডোনার সেলের ভেতরে যে ডিএনএটা আছে, সেই ডিএনএটা ওই কনজুগেশন টিউবের মধ্যে দিয়ে ট্রান্সফার হয়ে যাবে অন্য ব্যাকটেরিয়ার বডিতে। বেশ সুন্দর ব্যাপার না? হ্যাঁ ওই তো হ্যাঁ, এটা হচ্ছে কনজুগেশন প্রসেস। একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যে কনজুগেশনের মাধ্যমে ডিএনএ অর এনি জেনেটিক মেটেরিয়াল ট্রান্সফার হয়। আর আরো একটা প্রসেস রয়েছে, সেই প্রসেসটাকে বলা হয় ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশনেও কিন্তু ডিএনএ আপটেক হয়। কিভাবে ডিএনএ আপটেক হয় না, নেকেড ডিএনএ আপটেক হয়। নেকেড ডিএনএ বলতে ডিএনএটা কিন্তু কোনো জিনিসের মধ্যে থাকবে না, ডিএনএটা ওই কোনো টিউবের মধ্যে দিয়ে যাবে না, ডিএনএ কোনো কিছুভাবেই যাবে না। ডিএনএটা কিভাবে ট্রান্সফার হবে এই একটা বডি থেকে আরেকটা বডিতে না, নর্মালি তোরা জানিস হয়তো যে ভাইরাস হোক, ব্যাকটেরিয়া হোক, সবার সেল মেমব্রেনের উপরে কিছু রিসেপ্টরস থাকে সেল মেমব্রেনের উপরে। আমাদের মাথায় যেরকম চুল রয়েছে, ওরকম ওদের সেলের বাইরে কিছু রিসেপ্টর রয়েছে, প্রোটিন দিয়ে তৈরি হয় রিসেপ্টর গুলো, সেল মেমব্রেনের মধ্যে গেঁথে থাকে, ইন্টিগ্রেটেড হয়ে থাকে। তো ওই রিসেপ্টর গুলো কি করে, ইন্টারাক্ট করে। ওই রিসেপ্টরস গুলো ইন্টারাক্ট করে আদার বাইরের সারাউন্ডিং জিনিসগুলোর সাথে। ঠিক আছে, সারাউন্ডিং জিনিসে যদি কোনো সময় ডিএনএ চলে আসে, মানে একটা নেকেড ডিএনএ নর্মালি ঘোরাফেরা করছে আশেপাশে, এখানে একটা ব্যাকটেরিয়া, আমার হাতটা ধর একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার আশেপাশে এরকম একটা ডিএনএ চলে এসছে, এরকম একটা ডিএনএ চলে এসছে আমার পেনটার মতো, এই পেনটার মতো। এটা ব্যাকটেরিয়া, এটা ডিএনএ, যদিও সাইজটা অনেক বড় হবে, ব্যাকটেরিয়া সাইজ বড়, ডিএনএ সাইজ অনেক ছোট হবে, কিন্তু ধরে নে এই একটা ডিএনএ এখানে পড়েছিল, ব্যাকটেরিয়াটা কাছাকাছি চলে এসছে, বা ডিএনএটা কোনোভাবে ব্যাকটেরিয়ার কাছাকাছি চলে এসছে, ডিএনএটা সোজা ঢুকে যাবে ভেতরে, ব্যাকটেরিয়ার ভেতরে ঢুকে গেল, এইভাবে এলো। দাদা বলছি যে ওই মানে যে ডিএনএ ফ্র্যাগমেন্টস গুলো আছে, ব্যাকটেরিয়ার ডেথের পর ওই ক্রোমোসোম গুলো স্মল স্মল সেগমেন্টসে লাইসিস হয়ে যায়, তখন এই ডিএনএ সেগমেন্টস গুলো আসে। তো তাহলে এই প্রসেসটাই তো ইউজ হবে না, ট্রান্সফরমেশনটা? হ্যাঁ হ্যাঁ, দেখ হ্যাঁ, সেল এবার ডেথ বুঝতে হয়ে পেরেছি। গেলে, সেল লাইসিস হলে বা সেল ডেথ হলে এটা হওয়াটা স্বাভাবিক। যে একটা ডিএনএ যেটা রয়েছে না, ডিএনএ একটা বড় স্ট্রাকচার, ল্যাডার লাইক, সিঁড়ির মতো। ডিএনএটাকে যদি খুলে দিস, পিছিয়ে থাকে, ওটাকে যদি খুলে দিস, একটা সিঁড়ির মতো দেখতে হবে। তো ওই অত বড় জিনিসটা বিশাল বড় হয়। তো ওই জিনিসটা লাইসিস হলে বা সেল ডেথ হলে ফ্র্যাগমেন্টে কাট হয়ে যায়, মানে ছোট 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 পিস হয়ে যায়, পিসেসে কনভার্ট হয়ে যায়। তো ওই পিসেস গুলো কি হয়, ওই ব্যাকটেরিয়াটা এখানে ঘুরে বেড়াচ্ছে, এখানে ওই ডিএনএ পিসটা চলে এলো, দিয়ে ব্যাকটেরিয়ার ভেতরে ঢুকে গেল ওই রিসেপ্টর দিয়ে, বা নর্মালি ফিউশন হয়ে গেল। একটা তুই কাদামাটির তাল বানালি, ঠিক আছে, কাদামাটি দিয়ে একটা বল বানালি, কাদা দিয়ে করে তো ছোটবেলায় অনেক জায়গায়, গ্রামে গঞ্জে বা যাই হোক, সবাই অনেকেই করে। তো মাটি দিয়ে বা নর্মাল কাদা দিয়ে কিছু একটা এরকম বলের মতো বানালি, আরেকটা বানালি, দুখানা বানালি, এই দুটোকে তুই এরকম টাইট করে দুটোকে কি বলবো, কোলাইড করালি, তাহলে কি হবে, দুটো একে অপরের সাথে মিশে যাবে না, ফিউজ হয়ে গেল দুটো। ঠিক আছে, তো সেম জিনিসটা হয়, ব্যাকটেরিয়া একটা নেকেড ডিএনএ যখন আপটেক করে, নেকেড ডিএনএটা ওই ব্যাকটেরিয়ার ভেতরে ঢুকে যায় ফিউজ হয়ে, বা বাই রিসেপ্টর এন্ট্রি নেয়। এই জিনিসটাকে কি বলা হয়, ট্রান্সফরমেশন। ঠিক আছে, কারোর বুঝতে কোনো অসুবিধা, অনন্যা স্পেশালি? মানে তো বুঝতে পেরেছি। বাকিরা? হ্যাঁ হ্যাঁ আমি দাদা ট্রান্সফরমেশনে আপটেকটা বুঝতে থ্রু পেরেছি। রিসেপ্টর হচ্ছে না? আপটেকটা কি বল? ট্রান্সফরমেশনে আপটেক ডিএনএ আপটেক আর রিসেপ্টর দিয়ে হচ্ছে। দেখ,
যদি বাই চান্স কোনো সময় এরকম রিসেপ্টরস থাকে যেটা ডিএনএ কে বা নিউক্লিক অ্যাসিডকে, ডিএনএটা তো একটা নিউক্লিক অ্যাসিড, তো নিউক্লিক অ্যাসিডকে রিকগনাইজ করতে পারে, মানে চিনতে পারে, এরকম যদি থাকে তখন সেক্ষেত্রে হয় বাই রিসেপ্টর, থ্রু রিসেপ্টর। না হলে জেনারেলাইজ ওয়েতে ফিউশনে হয়, ডিএনএটা ফিউজ করে যায় সেল মেমব্রেনের মধ্যে। হ্যাঁ দাদা বুঝেছি। হুম, মানে তুই কাদামাটির একটা বানা না, কাদামাটি বা নর্মাল মাটি দিয়ে, মাটি নিয়ে দিয়ে একটা বল বানা, বা ওই বরফের একটা এরকম গোলা বানা, তারপরে তার মধ্যে একটা পেনটাকে এইভাবে ঢুকিয়ে দে ভেতরে, সেম জিনিস হচ্ছে, সেম জিনিস পুরো। হুম, বুঝলাম দাদা। হুম, আচ্ছা, তোরা 1 মিনিট দাঁড়া, আমি 1 মিনিটে আসছি, 1 মিনিটেরও আগে আসছি, কয়েকটা সেকেন্ডে, ঠিক আছে? 1 মিনিট দাঁড়া। আচ্ছা, আহ, তো আমরা যেখানে ছিলাম ট্রান্সফরমেশনে, ঠিক আছে? তো দাঁড়া একটা সেকেন্ড, হয়ে গেছে আমার। হ্যাঁ, তো আমি যদি দেখিয়ে দিই একবার বেসিক্যালি কি হচ্ছে জিনিসটা, দেখ, ভালো করে দেখবি সবাই। দেখ, হ্যাঁ, এইখানে আমার কাছে রয়েছে একটা ব্যাকটেরিয়ার সেল, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাকটেরিয়া বি, বা ব্যাক লিখে দিলাম। আচ্ছা, এইখানে একটা ব্যাকটেরিয়ার এরকম কি হয়েছে, এটা আমি ডট ডট দিয়েছি, তার মানে কি হয়েছে এই ব্যাকটেরিয়াটার, হয়, সরি, হয়, আরে এক সেকেন্ড, হয় কি হয়েছে, ডেথ হয়েছে, আদারওয়াইজ লাইসিস হয়েছে। লাইসিস মানেও কিন্তু ডেথ, লাইসিস মানেই ডেথ হয়ে যাবে। আচ্ছা, তো এই ব্যাকটেরিয়ার ভেতরে যে ডিএনএটা রয়েছে, আর ব্যাকটেরিয়ার ডিএনএ কিন্তু এরকম ভাবে থাকে মোটামুটি, ধরে রাখ, মানে এরকম একটা প্যাঁচানো সার্কুলার ওয়েতে কিছু একটা। তো এটা হচ্ছে জেনেটিক মেটেরিয়াল আর ডিএনএ ব্যাকটেরিয়ার, ঠিক আছে? তো এই ডিএনএটারও কিন্তু লাইসিস হবে, এই ডিএনএটাও কিন্তু ফ্র্যাগমেন্টাইজ হয়ে যাবে, ফ্র্যাগমেন্ট এইভাবে। এটা কিন্তু ডিএনএ, এই যে আমি ফ্র্যাগমেন্ট আঁকছি, এগুলো হচ্ছে ডিএনএ এর একটা পার্ট। এই ডিএনএ এর ধর একটা পার্ট কোনোভাবে, পাশাপাশি দুটো ব্যাকটেরিয়া ছিল, কোনো পার্ট একটা ভাবে কোনোভাবে এইভাবে কাছাকাছি চলে এলো, কাছাকাছি চলে এলো, তখন কি হবে, এটা ইন্টারনালাইজ হয়ে যাবে, দিয়ে এইখানে ভেতরে ঢুকে যাবে এটা। দা বলছি ফ্র্যাগমেন্টেড ডিএনএ, যেটা হ্যাঁ, ফ্র্যাগমেন্টেড ডিএনএ, ওকে, ওটা ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, কারণ দুটো ব্যাকটেরিয়া পাশাপাশি ছিল তো, দুটো ব্যাকটেরিয়া সাপোজ পাশাপাশি আছে। হ্যাঁ। আহ, আরো অনেক ব্যাকটেরিয়া আছে ধর এখানে, কোনোভাবে ধর না, এখানে আরো অনেক ব্যাকটেরিয়া আছে ধরে নে, দাঁড়া, অন্য কালার দিয়ে দেখাই, এখানে ধর আরো ব্যাকটেরিয়া রয়েছে, এখানে একটা ব্যাকটেরিয়া, এখানে একটা, এখানে একটা, কলোনি করে রয়েছে, কোনোভাবে কোনোভাবে কিছু একটা হলো, কোনোভাবে কোনোভাবে সাপোজ কোনো একটা ভাবে একটা ব্যাকটেরিয়ার এরকম লাইসিস হয়ে গেল, হুম। লাইসিস হলে ওর ডিএনএটারও কিন্তু ফ্র্যাগমেন্ট হয়ে যাবে, ফ্র্যাগমেন্টাইজে হয়ে যাবে, ফ্র্যাগমেন্টে কনভার্ট হয়ে যাবে। তো ওই ফ্র্যাগমেন্টের মধ্যে কোনো একটা ফ্র্যাগমেন্ট ধর সাপোজ একটা ব্যাকটেরিয়ার সেল সারফেসের কাছাকাছি চলে এলো, তো তারপরে ইন্টারনালাইজ হয়ে যাবে এইভাবে। তো এইটাকে যদি আরো বড় করে আমি দেখাই, দেখ, আরো বড় করে যদি আমি দেখাই এখানে, তাহলে ব্যাকটেরিয়ার এটা হচ্ছে সেল, এই দেখ, এটা ব্যাকটেরিয়ার সেল, সেলের ওপর দিকটা আমি শুধু এঁকেছি, এটা হচ্ছে আমার কাছে রয়েছে যেটা হচ্ছে ডিএনএ। আমি ল্যাডার লাইক স্ট্রাকচার এঁকে দিলাম, দেখ, এটা ফ্র্যাগমেন্টাইজ ডিএনএ, ডিএনএ, এটা কি, ব্যাকটেরিয়া। তো এইটা ফিউজ হয়ে যাবে, ফিউজ হয়ে কিরকম হয়ে যাবে ব্যাপারটা, না, এই জায়গাটা এরকম হয়ে যাবে, এরকম বেন্ড হয়ে যাবে, জানিস তোরা অনেকে। আর এই জিনিসটা আস্তে আস্তে কি হবে, ইন্টারনালাইজ হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে কি হবে, এইখানে ভেতরে ঢুকে যাবে জিনিসটা,
সেলের ভেতরে এন্টার করে যাবে একটা কি ফর্ম করে, এন্ডোজোম ফর্ম করে। এই জিনিসটাকে বলে এন্ডোজোম। এন্ডো মানে ভেতরে, এন্ডোজোম। এটা যে কোনো মেকানিজম, যে কোনো জিনিস ফিউশন ফিউশন হলেই এরকম হয়। আচ্ছা, তোরা ভাবতে পারিস এইখানে এই সেল মেমব্রেনটা কি করছে, এইটা তখন বেন্ড হয়ে গেল না, এটা আমি আর ইরেজ করলাম না, এটা ফার্স্ট, এটা সেকেন্ড স্টেপ, এটা থার্ড স্টেপ। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। না দাদা হ্যাঁ। কি হ্যাঁ, হুম। এইবার দেখ, যেখানে আমরা ছিলাম, অনন্যাকে আরেকবার বলে নিই, একবার জাস্ট শর্টে দেখ। আমার কাছে দুখানা স্ট্রেন রয়েছে, একটা সেম ব্যাকটেরিয়ার, আলাদা আলাদা স্ট্রেন, মানে দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু খুব নেগলিজিবল ডিফারেন্স। দুটো সেম ব্যাকটেরিয়া আদারওয়াইজ, একটা দুটোই লাইভ রয়েছে। একটা আর যেটা হচ্ছে রাফ স্ট্রেন, একটা এস যেটা হচ্ছে স্মুথ স্ট্রেন। স্মুথ স্ট্রেন ইজ ভিরুলেন্ট স্ট্রেন। ভিরুলেন্ট মানে ও মাইসকে ডেথ করে দিতে পারে, মানে মাইসের ডেথ কজ করতে পারে, একটা মাইসকে কিল করে দিতে পারে যদি ওই ব্যাকটেরিয়াটা মাইসের মধ্যে চলে যায়। আর যেটা রাফ স্ট্রেন, সেটা কিন্তু মাইসকে কিল করতে পারে না, সেই কেপেবিলিটি নেই ওর মধ্যে। এবারে আমি ধর এই যে ভিরুলেন্ট মানে যে মারতে পারে মাইসকে, তাকেই আমি মেরে দিলাম, তাকেই আমি হিট দিয়ে মেরে দিলাম, হিট কিল্ড করে দিলাম, যে তারপরে আমি ইনজেক্ট করলাম মাইসের বডিতে। তাহলে তো অবশ্যই না, এটা তো কমন সেন্স যে মাইসটা বেঁচে যাবে, কারণ যে মাইসকে মারতে পারতো তাকেই আমি মেরে দিলাম, তাহলে তো মাইস বেঁচে যাবে, তার বডিতে গেল। নেক্সট স্টেপেই আসল খেলা। কি খেলা? দেখ, যে মারতে পারতো এস স্ট্রেন, স্মুথ স্ট্রেন, তাকে তো আমি মেরে দিয়েছি, তার সাথে আমি কি দিয়েছি, একসাথে একসাথে দিয়েছি রাফ স্ট্রেনকেও। রাফ স্ট্রেনকে কিন্তু আমি মারিনি, রাফ স্ট্রেন কিন্তু লিভিং অবস্থায় রয়েছে, লাইভ আর স্ট্রেন। দুটোকে যখন আমি একসাথে পুশ করলাম বডিতে, তখন দেখতে পেলাম মাউসটা মরে গেল, কারণ মরার তো কথা ছিল না। কি অনন্যা? হিট কিল্ড এ স্ট্রেন, হ্যাঁ। সেটা তো এমনিই মরে গেছে। এ স্ট্রেন মারতে পারতো, কিন্তু এ স্ট্রেনকে আমরাই মেরে দিয়েছি। আর আর স্ট্রেনের তো এমনিই ক্ষমতা নেই মাইসকে মারার, তো দুটোকে যদি একসাথেও দিই তাহলে তো মাইস বেঁচে যাওয়ার কথা ছিল, কারণ একজন একজন যে মারতে পারতো সে মরে গেছে, আর আরেকজনের মারার ক্ষমতা নেই। কিন্তু কি হলো জিনিসটা, মাইস মরে গেল। কি করে মরে গেল? যে ব্যাকটেরিয়াটা কে আমরা মেরে দিয়েছি, সেই ব্যাকটেরিয়ার ভেতরে যে জেনেটিক মেটেরিয়ালটা রয়েছে, সেইটা বাই ট্রান্সফরমেশন, ওই নেকেড ডিএনএ আপটেক যেটা আমি এখন বোঝালাম, সেইভাবে সেইভাবে এই আর স্ট্রেনের মধ্যে গিয়ে এন্টার করে গেছে, ঢুকে গেছে। আর আর স্ট্রেনের মধ্যে যাই ঢুকে যাবে, আর স্ট্রেনের মধ্যে যাই ঢুকে যাবে, অন্য ওই এস স্ট্রেনের জেনেটিক মেটেরিয়ালটা তখন তোর আর স্ট্রেন যেটা যেটা যার মধ্যে কেপেবিলিটি নেই মাইসকে মারার, তার মধ্যে এস স্ট্রেনের ক্যারেক্টারিস্টিক চলে আসবে না? হ্যাঁ। অন্য একজনের ডিএনএ ও নিয়ে নিয়েছে, তাহলে ওর ডিএনএটার জন্যই তো সমস্ত ক্যারেক্টারিস্টিক্স আসে। ভিরুলেন্সি, নন ভিরুলেন্সি, কে কতটা শক্তিশালী হবে, কার কতটা পাওয়ার হবে, কার বাইরে ওই এনভেলাপ থাকবে, কার বাইরে কে রাফ হবে, কে স্মুথ হবে, সব ডিএনএ ডিসাইড করে, ডিএনএ থেকে ডিসাইড হয়। তো ডিএনএটাকে যদি ও নিয়ে নেয়, আর স্ট্রেনটা এস স্ট্রেনের ডিএনএটাকে নিয়ে নেয়, তাহলে আর স্ট্রেন এস স্ট্রেনে কনভার্ট হয়ে যাবে, ও নিজেই চেঞ্জ হয়ে গেল, আর স্ট্রেন থেকে এ স্ট্রেনে শিফট হয়ে গেল ওর ক্যারেক্টারিস্টিক্স, ও নিজে এখন ভিরুলেন্ট স্ট্রেন হয়ে গেল। বোঝা গেল এক্সপেরিমেন্ট? ও হ্যাঁ। ক্লিয়ার। আমার এইবারে কোশ্চেন, এইটা আমরা বুঝলাম কি হ্যাঁ বল। ওই যে যখন আমরা হিট কিল করছি ব্যাকটেরিয়াকে, তো হুম ব্যাকটেরিয়া লাইস করছে, প্লাস এটা তো হওয়ার উচিত ছিল যে ডিএনএটা ইনএফেক্টিভ হয়ে যাবে। সো ট্রান্সফার হয়ে যাওয়ার পরেও লাইক আমি হুম বলবো যে ডিএনএ এখানে লাইক ওটাও সেল, ব্যাকটেরিয়াল সেলের সাথে লাইসিস হয়ে হুম ডিএনএ ইনএফেক্টিভ হয়ে যাওয়ার কথা। হুম হ্যাঁ। না, ডিএনএ ইনএফেক্টিভ হয় না, ডিএনএ ইনএফেক্টিভ হয় না। তোর যদি ডিএনএ সামান্য পার্টও থাকে না, ডিএনএ সামান্য পার্টও থাকে, যে ধর ডিএনএ যদি সামান্য পার্টও থাকে, একটা যে কোনো ফ্র্যাগমেন্ট হোক না কেন, ছোট থেকে ছোট পার্টও যদি থাকে, সেইটা তোর ট্রান্সফরমেশন করে ভেতরে ঢুকে যাবে।
ঢুকে গিয়ে তারপরে ওই আর স্ট্রেনের যে যার মধ্যে ক্যাপাবিলিটি নেই মাইসকে মারার, হ্যাঁ তার ডিএনএর মধ্যে ইন্টিগ্রেট করে যাবে, ঢুকে যাবে। ওই যেরকম তুই ধর না, তুই একটা কোথাও একটা সবাই খেতে বসেছে বা কেউ একটা মানে লাইনে দাঁড়িয়ে রয়েছে, সবাই সবাই ধর লাইনে দাঁড়িয়ে রয়েছে, কোনো একটা খাবারের লাইন হোক, কিছু একটা লাইন হোক, যাই হোক, তুই কি করলি, তুই লাইন ব্রেক করে, তোর বন্ধু ছিল ওখানে আশেপাশে, সাপোজ ধরে নে তোর বন্ধু রয়েছে ওই লাইনের মধ্যে, তুই গিয়ে লাইন দিলি না, ওই দুজন বন্ধুর মাঝখানে গিয়ে ঢুকে গেলি, ঢুকে দাঁড়িয়ে পড়লি। সেম জিনিসটা হয় ওই ডিএনএ ফ্রাগমেন্ট হোক, বড় ডিএনএ পার্ট হোক বা টোটাল হোল ডিএনএ হোক, সেই ডিএনএটা গিয়ে ইন্টিগ্রেট করে মাঝখানে ঢুকে যায় আর স্ট্রেনের, মানে অন্য একটা ব্যাকটেরিয়ার ডিএনএর মধ্যে নিজেকে বসিয়ে দেয় এইভাবে। আচ্ছা আর যাই বসিয়ে দেবে অমনি ক্যারেক্টারিস্টিক্স তো পেয়ে যাবে ওর, কেননা ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন সেগুলো হতে থাকবে। তারপরে ওই ডিএনএ পার্টের মধ্যেও ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন সেন্ট্রাল ডগমা না টার্মগুলো সবাই শুনেছিস। দেখ, হ্যাঁ এইটা হচ্ছে আমার কাছে ছিল আর স্ট্রেনের ব্যাকটেরিয়া, ঠিক আছে, আর স্ট্রেনের ব্যাকটেরিয়ার ডিএনএ ছিল আমার কাছে, ঠিক আছে। এটা আর স্ট্রেনের ডিএনএ, আর যার মধ্যে ক্যাপাবিলিটি নেই মাইসকে মারার, এটা হচ্ছে আমি আর ডিএনএ লিখলাম, ঠিক আছে, আর ডিএনএ বোঝা যাবে, আর ডিএনএ থেকে। এইবারে এইখানে কি হলো, যাই ডিএনএটা অন্য ডিএনএ চলে এলো, এখানে এখানে সাপোজ অন্য একটা এরকম ডিএনএর পার্টও চলে এলো, ধর ধর এই পার্টের মধ্যেই, ধর এই পার্টের মধ্যেই কি রয়েছে, ওই জিনটা রয়েছে। কোন জিন? এস জিনটা বা ভিরুলেন্সি বা ভিরুলেন্ট জিনটা, যার জন্য ভিরুলেন্সিটা আসছে ব্যাকটেরিয়ার মধ্যে ওই মাইসকে মেরে দেওয়ার, সেই জিনটাই হয়তো এর মধ্যে রয়েছে, এই পার্টটায় রয়েছে, ঠিক আছে। এই পার্টে যদি থাকে তাহলে কি হবে, অন্য কালার দিয়ে দেখাই, দাঁড়া, এটা ধর ব্লু কালারে আমি ব্ল্যাকে করে দিয়েছি, আরে হ্যাঁ, তো এটা ধরে আমি ব্লু কালারে, তো এটা কি হচ্ছে এইভাবে, এক সেকেন্ড, আবার কিছু প্রবলেম হয়েছে আমার। হুম, তো যেখানে ছিলাম, দেখ এইখানে এই ডিএনএর একটা পার্ট ইন্টিগ্রেট করে যাবে, কিভাবে ইন্টিগ্রেট করবে, এইভাবে, এইখানে বাইরে থেকে ডিএনএটা এলো না, এটা এস ডিএনএ যার মধ্যে এস জিনটাই হয়তো রয়েছে, কি হচ্ছে, হুম, সরি সরি সরি, হুম, কম পয়েন্টে এই একটা প্রবলেম হয়। দাঁড়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার কিছু একটা প্রবলেম হচ্ছে, উম, তোরা এক সেকেন্ড ওয়েট কর, হ্যাঁ এক সেকেন্ড এক সেকেন্ড, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। ইএসসি ক্লিক করলে হচ্ছে না। দেখছি, আমি ট্রাই করছি, দাঁড়া। আচ্ছা, কিছু একটা প্রবলেম হয়েছিল, আমি জানি না, কিছুতে তো করছিল আমার পাওয়ার পয়েন্টে না আমার ল্যাপটপে, নাকি অন্য কিছুতে, নাকি ইন্টারনেট ইস্যু, যাই হোক কিছু তো একটা হবে।
আম, ঠিক আছে, আমি আবার শেয়ার করছি। ওয়েট আ মিনিট। আচ্ছা, কিভাবে ইন্টিগ্রেট করে সেটা আমি দেখাচ্ছিলাম। দেখ ভালো করে তোরা, আই গেস আশা করি কোনো প্রবলেম যেন না হয়। আম, এইখানে আমার কাছে আছে ওই ডিএনএটা, ঠিক আছে, বাইরে থেকে যেটা আসছে। কোন ডিএনএ? না, এস ডিএনএ। এস ডিএনএ এর কোন পার্টটা? সাপোজ ধরে নে এস জিনটা রয়েছে এর মধ্যে, ঠিক আছে। আর আমার কাছে আগে থেকে কি রয়েছে? আগে থেকে আমার কাছে রয়েছে একটা ডিএনএ। কার? না আর এর, আর ডিএনএ, ঠিক আছে। আর ডিএনএ রয়েছে। এইবারে যখন ইন্টিগ্রেশন হবে বা এইভাবে ইন্টিগ্রেট করে যাবে, তখন কি রকম দেখতে হবে জিনিসটা? এইরকম দেখতে হবে। মাঝখানে ঢুকে গেল। এইবারে যখন সেন্ট্রাল ডগমা হবে, সেন্ট্রাল ডগমার মেকানিজমস গুলো মানে রেপ্লিকেশন, তারপরে ট্রান্সক্রিপশন থেকে ট্রান্সলেশন, মানে এমআরএনএ তৈরি হবে, প্রোটিন তৈরি হবে। তাহলে এই পার্টটা থেকেও তো প্রোটিন তৈরি হবে, হ্যাঁ ডিএনএর এই পার্টটা থেকেও তো প্রোটিন তৈরি হবে। কার বডিতে তৈরি হচ্ছে? আর এর বডিতে, যে ভিরুলেন্ট নয়। বোঝা যাচ্ছে? তাহলে আর কনভার্ট হয়ে যাচ্ছে কিসে? এস এ কনভার্ট হয়ে যাচ্ছে। বোঝা গেল? প্রপার্টিজ চেঞ্জ। হুম, কিন্তু আমার মনে এখনো কোয়েশ্চেন আছে, এটা বড় করে এটা থাক, এই স্লাইডটা থাক। বল। হ্যাঁ, ব্ল্যাক হয়ে গেল, হ্যাঁ। যে এস জিএন এ সরি এস জিনটা যখন বাইরে থেকে আসছে আফটার টলারিং দ্য টেম্পারেচার, তো টেম্পারেচার কেন হুম, মানে পুরোটা ডিসইন্টিগ্রেট কেন করে না? মানে হাইড্রোলাইসিস হয়ে গেল, সবকিছু হয়ে গেল, পুরো ডিএনএ নষ্ট হয়ে গেল। হ্যাঁ, সেটাও হতে পারে। তুই যদি এখন মানে খুব ওই রাফ এনভায়রনমেন্টের মধ্যে ফেলে দিস ব্যাকটেরিয়াকে, তাহলে সেটা হতে পারে, অবশ্যই হতে পারে। সেটারও চান্সেস রয়েছে। দেখ ব্যাপারটা হচ্ছে ওটাই যে এটা কিন্তু ওই ইয়ে নয়, তোর সেকেন্ড, এটা কিন্তু তোর ওরকম স্ট্যান্ডার্ড প্রসেস নয় ফিজিক্সের ম্যাথসের মতো, যে আমি ওই লাইসিস করে দিলাম বলেই ট্রান্সফরমেশন হবে। ট্রান্সফরমেশন হলো মানেই মানে ডিএনএটা ভেতরে ঢুকলো মানেই যে ইন্টিগ্রেট করবে, কোনো গ্যারেন্টি থাকে না কোনো সময়। এটা বড় মিসকনসেপশন, সবার মধ্যে থাকে। আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ, এটা বড় মিসকনসেপশন যেটা সবার মধ্যে থাকে, এটাকে দূর করতে হবে। ইভেন আমি বলছি, আমারও ছিল। আমার কথা শোনা যাচ্ছে তো সবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। হ্যাঁ ইভেন ইভেন আমারও ছিল, আমার অনেক দিন অবধি ছিল। ইভেন আমি তো থার্ড ইয়ার অবধি আমি এরকম ভুল ধারণা ছিল আমার, যে এরকম পুরো স্ট্যান্ডার্ড প্রসেসে হয় এগুলো, যে মানে হচ্ছেই, কারণ স্পন্টেনিয়াসলি হচ্ছে জিনিসগুলো, স্পন্টেনিয়াসলি হয়, কিন্তু ওইটাই যে হবে তার কোনো গ্যারেন্টি নেই। ইভেন যে ক্লোন ক্লোন বানানো হয়, ক্লোন মানে কি? এই যে তোর তোদেরকে পড়িয়েছি আমি আগে, যারা আমার কাছে অন্য ব্যাচে পড়িস, যাই হোক। তো কি হয়, একটা ডিএনএ এর মধ্যে ব্যাকটেরিয়ার একটা ডিএনএ থাকে, সেই ডিএনএটাকে কাট করে তার জায়গায় অন্য একটা ডিএনএ ফ্র্যাগমেন্টকে আমাদের প্রোটিন অফ ইন্টারেস্ট, সরি জিন অফ ইন্টারেস্ট মানে সাপোজ ধর তুই উম, একটা লেম এক্সাম্পল দিচ্ছি, মানে সহজ একদম বাচ্চাদের মতো বোঝানোর মতো করে বলছি তোদেরকে, ঠিক আছে, সাইন্টিফিক্যালি যাস না। আমার কাছে একটা ব্যাকটেরিয়ার ডিএনএ রয়েছে, সেই ডিএনএটা হচ্ছে একটা প্লাজমিড, ঠিক আছে, প্লাজমিড ডিএনএ, সার্কুলার গোল একটা ছোট্ট ডিএনএ। ওই ডিএনএটাকে আমি কেটে দিলাম কেটে দিলাম কেটে দিয়ে ডিএনএটা এরকম হাফ হয়ে গেল, ওপরের পার্টটাকে আমি উড়িয়ে দিলাম, দিয়ে এরকম হাফ হয়ে গেল ডিএনএটা। এই ব্যাকটেরিয়ার ডিএনএ এর মধ্যে আমি ইনসার্ট করব আমার জিন অফ ইন্টারেস্ট। কি জিন অফ ইন্টারেস্ট? সাপোজ ধর তুই আহ, এমন একটা জিন এখানে ইনসার্ট করলি, যে জিনটা রেসপন্সিবল ফর গাছের ইয়েলো লিফ, গাছের পাতা সব হলুদ হয়ে যাবে, ঠিক আছে।
তো সাপোজ ধরে নে এরকম একটা জিন যেটা রেসপন্সিবল ফর এই জিনটা রেসপন্সিবল ফর গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। তো আমি ওই ব্যাকটেরিয়ার প্লাজমিডটার মধ্যে এইভাবে বসিয়ে দিলাম ওই জিনিসটাকে, দিয়ে একটা গোল আবার সার্কুলার ডিএনএ তৈরি হয়ে গেল, প্লাজমিড ডিএনএ তৈরি হয়ে গেল। সেই জিনিসটাকে আমি ইনজেক্ট করে দেবো প্লান্টের মধ্যে, প্লান্ট সেলের মধ্যে বা নর্মাল গাছের মধ্যে আমি ইনজেক্ট করে দিলাম। তাহলে কি হবে স্ট্যান্ডার্ড প্রসেস অনুযায়ী? ওই যে প্লাজমিড ডিএনএটা যার মধ্যে ব্যাকটেরিয়ার ডিএনএটাও রয়েছে, যার মধ্যে ওই আমাদের জিন অফ ইন্টারেস্টটা রয়েছে যেটা গাছের পাতাকে হলুদ করে দিতে পারে, ওই যে গাছের পাতাকে হলুদ করে দিতে পারে যে জিনটা, জিন অফ ইন্টারেস্ট, ওটা কি করবে? ওই পুরো জিনিসটা, পুরো প্লাজমিডটা গিয়ে ইন্টিগ্রেট করে যাবে। কোথায় ইন্টিগ্রেট করে যাবে? ওই সেলের মধ্যে। সেলের মধ্যে ইন্টিগ্রেট করে যেতে পারে, মানে সেলের ডিএনএ এর মধ্যে, যেমন ভাবে ডিএনএ এর মধ্যে ইন্টিগ্রেট করে যাচ্ছে আমি দেখালাম, এই আমার কাছে ডিএনএ রয়েছে, ডিএনএ এর মধ্যে গিয়ে বসে পড়লো, নিজে বললো এই আমাকে সরা, মানে তুই সর এদিকে এদিকে সর, আমাকে জায়গা করে আমাকে বসতে দে। ওই ডিএনএ ফ্র্যাগমেন্টটা এসে এখানে বসে পড়লো। এটাও হতে পারে, হ্যাঁ এটাও হতে পারে, এটাও হতে পারে। এছাড়া তোর হয়তো ওটা ইন্টিগ্রেট করলো না, ওই পুরো প্লাজমিড ডিএনএ যেটা তুই ইনজেক্ট করলি প্লান্ট বডির মধ্যে, ও সেলের ভেতরে গেল, কিন্তু প্লান্ট সেলের যে ডিএনএটা এটা আমার কাছে আলাদা রয়েছে। ধর আমার এই হাতে ওই ডিএনএটা রয়েছে, প্লান্ট সেলের মেন ডিএনএ, ক্রোমোজোমাল ডিএনএ, সেটা আলাদা আমার এই হাতে রয়েছে। আর ওই সার্কুলার যে ডিএনএটা, এই যে গোল, এটা এখানে এরকমই রয়ে গেল, ইন্টিগ্রেট করলো না। কিন্তু যখন রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন হবে, তখন এই ক্রোমোজোমাল ডিএনএ এর সাথে, এই ক্রোমোজোমাল ডিএনএ থেকে এমআরএনএ, প্রোটিন তৈরি হবে। ওটা যেমন ভাবে তৈরি হবে, ওটা এই ক্রোমোজোমটা থেকে ওই সমস্ত কিছু হওয়ার সাথে সাথে এই যে ডিএনএটা যার মধ্যে কি রয়েছে, ব্যাকটেরিয়াল ডিএনএ, ব্যাকটেরিয়াল প্লাজমিড ডিএনএ এর সাথে আমাদের জিন অফ ইন্টারেস্টটা মিশে রয়েছে। এই ডিএনএটারও রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন হবে, দিয়ে এখান থেকেও প্রোটিন তৈরি হবে। তাহলে আমাদের জিন অফ ইন্টারেস্টটাও যখন ট্রান্সক্রাইব হবে, ট্রান্সলেট হবে, তখন ওখান থেকেও প্রোটিন তৈরি হবে, ওই জিন থেকে প্রোটিন গুলো তৈরি হবে। দিয়ে ওই প্রোটিন গুলো কি করবে? প্লান্টের মরফোলজি, ফিজিওলজি বা সমস্ত কিছু চেঞ্জ করে দেবে। বেসিক্যালি ওই প্লান্টের লিভ গুলোকে হলুদ করে দেবে। বোঝা গেল? জিনিসটা বোঝা গেল? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসেস। মানে স্ট্যান্ডার্ড প্রসেস বলতে এটা স্ট্যান্ডার্ড হাইপোথিসিস যে এটা এরকম হয়। কিন্তু মিসকনসেপশন যেটা যেটা আমিও একটু আগে বললাম যে আমারও ইভেন অনেক দিন অবধি ছিল এটা এরকম, এটা কিন্তু হয় না একবারে। মানে তুই সাপোজ তোর কাছে একটা স্যাম্পেল রয়েছে, স্যাম্পেল রিএজেন্ট রয়েছে, তোর রিএজেন্টস থাকে তো, রিএজেন্টস হোক স্যাম্পেল হোক, তো তোর কাছে এরকম রয়েছে একটা, এখানে আরেকটা রয়েছে, তোর কাছে এইটার মধ্যে রয়েছে জিন অফ ইন্টারেস্ট, এটার মধ্যে রয়েছে প্লাজমিড ডিএনএ। ঠিক আছে, এবার দুটোকে তুই যদি মিক্স করে দিস, তোর ওখানে যে ওই কম্বাইন্ড প্লাজমিড ডিএনএটাতে যে তৈরি হবে তার কোনো গ্যারান্টি নেই। এটা পুরো র্যান্ডম প্রসেস, এটা পুরো র্যান্ডম প্রসেস। ওই ওই প্লাজমিড ডিএনএটার সাথেই যে ওই জেনেটিক জিন অফ ইন্টারেস্টটা জয়েন হবে এসে, এটার চান্সেস হয়তো 1%। মানে তোকে হয়তো 50 বার এই এক্সপেরিমেন্টটা চালাতে হবে, তারপরে গিয়ে তুই দেখতে পাবি কনফার্মেশন করার সময়, কনফার্ম যখন করবি বাই অ্যানাদার এক্সপেরিমেন্ট, যখন কনফার্ম করবি তখন দেখতে পাবি যে 50 বার করার পরে একবার র্যান্ডামলি ওই দুটো এসে জয়েন করেছে। বোঝা গেল? এই মিসকনসেপশন যেন আর না থাকে কারো। সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করে। হ্যাঁ, এটা 10 বারেও হতে পারে, ফার্স্ট টাইমেও হয়ে যেতে পারে। বোঝা গেল? আবার ওই যে ইন্টিগ্রেট করছে জিন অফ ইন্টারেস্টটা যেটা আমার কাছে রয়েছে, সেটা যে ক্রোমোজোমাল সেলের মধ্যে যে ক্রোমোজোমাল ডিএনএ রয়েছে, বড় ডিএনএ রয়েছে, ওর মধ্যে ইন্টিগ্রেট করবে যে, এটারও চান্সেস সবসময় থাকে না। মানে তুই একবার এক্সপেরিমেন্ট চালালি, একবার এক্সপেরিমেন্ট করলি, ওই সেলের মধ্যে ঢুকিয়ে দিলি, ইনজেক্ট করে দিলি ওই প্লাজমিডটাকে, ওই প্লাজমিড থেকে ওই প্লাজমিডটা যে ইন্টিগ্রেট করবে তার কোনো গ্যারান্টি নেই ফার্স্ট বারই। 10 বার কর, 50 বার করার পরে হয়তো আসবে একবার, কখনো 50 বার করার পরে আসতে পারে, কখনো হয়তো সেকেন্ড টাইম চলে এলো।
আচ্ছা, ঠিক আছে। আহ, তো যেখানে আমরা ছিলাম অনেকটাই বলা হয়ে গেল এক্সট্রা জিনিস। আচ্ছা, দেখ এবার একটু তাড়াতাড়ি যাব। গ্রিফিথ এক্সপেরিমেন্ট সবার ক্লিয়ার আই গেস। আমি ডিটেলসে যাচ্ছি না, সিগনিফিকেন্স কি, এই কি সেই কি, এগুলো তোদের নোটস হিসেবে কাজে আসবে, তোরা পড়বি। আমি শুধু কনসেপ্ট বোঝাবো। আচ্ছা, এবার দেখ শুধু একটা জিনিস দেখ সিগনিফিকেন্সে, সেটা হচ্ছে যে কি হলো এই এক্সপেরিমেন্টটা, গ্রিফিথ এক্সপেরিমেন্টটা কাকে ইন্সপায়ার করলো না, অ্যাভেরি, ম্যাকলয়েড, ম্যাকার্টি আর লেটার অন হার্শি অ্যান্ড চেস, এদেরকে ইন্সপায়ার করলো টু আইডেন্টিফাই ডিএনএ অ্যাজ দ্য ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। দেখ গ্রিফিথ কিন্তু এই মাইসের এক্সপেরিমেন্টটা করে কোনো কনক্লুশনে আসতে পারেনি সেরকম, যে কি হলো ব্যাপারটা আসলে। ও কনফিউজ হয়ে গেছিল, কারণ ও তো তখন জানতো না যে ডিএনএ জেনেটিক মেটেরিয়াল, আর ডিএনএ কি তত ধারণা ছিল না তখন, ওরকম 100 বছর 200 বছর আগে। হুম। তখন কনফিউজ হয়ে গেছিল। তো ওর এই এক্সপেরিমেন্টটা ইন্সপায়ার করলো এদেরকে, অ্যাভেরি, ম্যাকলয়েড, ম্যাকার্টি আর হার্শি চেসকে। তো এখন দেখ ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন দেখ কিরকম হচ্ছে জিনিসগুলো। এখানে ইলাস্ট্রেশনও রয়েছে, ছবি রয়েছে, ভালো করে দেখ। ডেড ব্যাকটেরিয়াল সেল, এই যে সেলটা দেখ লাইসিস হয়ে গেল, এখানটা ভেঙে গেল, ব্যাকটেরিয়াল সেলের এই জায়গাটা কেটে গেল, ভেঙে গেল, দিয়ে এই ফ্র্যাগমেন্ট দেখ ডিএনএ ফ্র্যাগমেন্ট মেনশন করা আছে, ডিএনএ ফ্র্যাগমেন্ট গুলো বাইরে বেরোলো, ডিএনএ ফ্র্যাগমেন্ট গুলো তারপরে দেখ র্যান্ডমলি লাইভ সেলের ভেতরে ঢুকে গেল, এই যে গ্রিন কালারের। তারপরে কি হলো, এই দেখ গ্রিন কালারের দেখ এখানে ইন্টিগ্রেশন হয়ে গেছে, ভালো করে দেখলে বুঝতে পারবি, ব্লু এর সাথে একটা গ্রিন পার্ট ঢুকে গেছে, এটা ট্রান্সফর্মড সেল। এটাই হয়ে গেল ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন। আর এই যে আমি এতক্ষণ ধরে ওই কনজুগেশনটাও বলছিলাম রূপমের রিপ্লাইতে, দেখ কনজুগেশন কিরকম হয়, একটা ডোনার সেল, একটা রেসিপিয়েন্ট সেল। ডোনার সেলের কাছে ধর একটা পিলাস রয়েছে, মানে পিলিকেই পিলাস বলে, তো একটা প্লুরাল আর সিঙ্গুলার ফর্ম আর কি, আর কিছুই না। তো দেখ কি হচ্ছে জিনিসটা, ডোনারের কাছে প্লাজমিড ডিএনএ আছে, রেসিপিয়েন্টের কাছে এই গোল জিনিসটা যেটাকে প্লাজমিড বলছি সেই জিনিসটা এখানে নেই, ফাঁকা। কিন্তু দুজনের কাছে ক্রোমোজোমাল ডিএনএ রয়েছে, সেটা তো থাকতেই হবে, ক্রোমোজোমাল ডিএনএটাই তো মেন ডিএনএ। প্লাজমিড ডিএনএটা হচ্ছে তোর ওই পানিপুরি ফুচকা ওই খাওয়ার সময় যে লাস্টে ওই ফাউ দিয়ে দেয় একখানা কেউ চাইলে, তো ওই হচ্ছে ফাউ জিনিস এটা, ঠিক আছে? এটা কোনো কাজে আসে না। এর রোল অবভিয়াসলি রয়েছে, এর মধ্যে যে জিনগুলো থাকে প্লাজমিডের মধ্যে সেটা অবভিয়াসলি কোনো না কোনো ফাংশন আছে তার, কিন্তু ব্যাকটেরিয়ার সার্ভাইভালের জন্য কোনো কাজের না এটা। এটা যদি ব্যাকটেরিয়ার কাছে নাও থাকে, ব্যাকটেরিয়া দিব্যি হেসে খেলে বেড়াবে। তো এই প্লাজমিড ডিএনএটা অনেক সময় কি হয়, ডোনার টু রেসিপিয়েন্ট ট্রান্সফার হয়। কিভাবে ট্রান্সফার হয়, দেখ এর কাছে পিলাস ছিল, এই পিলাসটা কি করলো, দেখ এর সাথে একটা টিউব বা একটা চ্যানেল বানিয়ে নিল রেসিপিয়েন্টের সাথে। তো তারপরে কি হলো, দেখ প্লাজমিড ডিএনএটা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ না, দেখ দুখানা লাইন করা, কিন্তু দুখানা লাইন মানে দুখানা স্ট্র্যান্ড ডিএনএ, মানে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। এই ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএটা দেখ আস্তে আস্তে কিভাবে খুলছে, ছবি দেখেই সব ক্লিয়ার হয়ে যাবে। দেখ কিভাবে খুলছে, একটা এন্ড থেকে একটা জায়গায় কাট হবে, একটা স্ট্র্যান্ডে, দুটো স্ট্র্যান্ডে না, দুটো স্ট্র্যান্ডের মধ্যে কোনো একটা স্ট্র্যান্ডে কাট হলো, যে সেই স্ট্র্যান্ডটা আস্তে আস্তে সুতোর মতো এইদিকে ঢুকতে শুরু করলো, যে তারপরে পুরো জিনিসটা আস্তে আস্তে ওদিকে চলে গেল। মানে একটা স্ট্র্যান্ডই কিন্তু যাবে, দুটো স্ট্র্যান্ড ট্রান্সফার হবে না। বোঝা যাচ্ছে? আমি যদি আরো ভালো করে এঁকে বোঝাই, দাঁড়া ভালো করে এঁকে বোঝাই এই জিনিসটা কি হচ্ছে কনজুগেশনে। না, আমার কাছে কি রয়েছে, আমার কাছে রয়েছে একটা প্লাজমিড ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড, এটা হচ্ছে আমার কাছে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ রয়েছে। বাইরের এই একটা স্ট্র্যান্ড 1 নম্বর স্ট্র্যান্ড, এটা হচ্ছে 2 নম্বর স্ট্র্যান্ড, ঠিক আছে? দুটোই ডিএনএ স্ট্র্যান্ড, ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ কে শর্টে আমরা লিখি ডিএসডিএনএ। এইখান থেকে কি হয়, একটা জায়গায় এরকম কাট হবে, কোথায় কাট হবে, আমি যেখানে রেড মার্ক করব এই জায়গাটায় কাট হলো, ঠিক আছে? এই জায়গাটায় কাট হওয়ার পরে কি হয়ে যাবে, আস্তে আস্তে
ভাব না, একটা সুতো গোল করে বাঁধা একটা সুতো, সুতোটাকে তুই মাঝখান দিয়ে কেটে দিলি, তাহলে কি হবে? যেটা সার্কুলার হয়ে রয়েছে সেটা তো থাকবেই, কিন্তু এইটা এখান দিয়ে এরকম খুলে যাবে, খুলে যাবে। তারপরে পরের স্টেপগুলো কি হবে? ভেতরের স্ট্র্যান্ডটা থাকবে, কিন্তু বাইরের স্ট্র্যান্ডটা এই বাইরে চলে এলো, দুটো আলাদা হয়ে গেল। এটাই এইটা, বোঝা যাচ্ছে? সার্কুলার ফর্ম করে নিয়েছে, পরে গিয়ে আবার ওটা সার্কুলার হয়ে গেছে। দা বলছি রাইট সাইডে যে ভেতরের স্ট্র্যান্ড আঁকলে ওটা আগে থেকে ওই রিসিপ্টের কাছে ছিল এই স্ট্র্যান্ড? রাইট সাইডে না না, এটা একটা সেলের মধ্যেই হচ্ছে। আমি স্কোয়ার করে দিচ্ছি, এটা ধরে নে ব্যাকটেরিয়ার সেল, এটা ধরে নে সেল একটা। হ্যাঁ, এটা ডোনার। তো না না না, আমি আমি ডোনারের মধ্যেই আছি, রেসিপিয়েন্টে যাইনি। এটা ডোনারের সেল, কোন সেল? ডোনার। এটাও ডোনার। আমি উইথ দ্য টাইম বলছি, ধর এইটা ফার্স্ট 1 সেকেন্ডে, তারপর এটা আফটার 5 মিনিটস, তারপরে এটা আফটার 10 মিনিটস, নাম্বার 3। এটাও ডোনার সেল, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে? তো এইরকম হয়ে যায় জিনিসটা। কিন্তু কনজুগেশনের ক্ষেত্রে কি হয়, এটা যদি আমি বললাম হাইপোথিসাইজ ধরে নে, যদি রেসিপিয়েন্টে না যায়, তাহলে জিনিসটা এরকম হয়ে যাবে, আসলে খুলে গিয়ে তারপরে ওই স্ট্র্যান্ডটা আবার জয়েন হয়ে যায়, সার্কুলার ফর্ম করে নেয়। তো এই যে জিনিসটা আমি দেখালাম ডোনার সেলের মধ্যে, এটাই হয় আসলে তোর কোন সেলে? রেসিপিয়েন্ট সেলে হয় আসলে এই জিনিসটা। এই জিনিসটা কোন সেলে হচ্ছে না? রেসিপিয়েন্ট সেলে। দাঁড়া, এই দেখ, ডোনার সেল হচ্ছে এইটা, আর এই পরের যে সার্কুলার ফর্ম করে নিয়েছে এটা হয়ে গেল আমার রেসিপিয়েন্ট সেল, ব্ল্যাকে। এটা হয়ে গেল রেসিপিয়েন্ট সেল। দুটো স্ট্র্যান্ড সেপারেট হয়ে গেল। হ্যাঁ, আর মাঝখানে কনজুগেশন টিউব ছিল, এই টিউবের মধ্যে দিয়ে গেল। তারপরে কি হয়? তারপরে পলিমারাইজেশন হবে, রেপ্লিকেশন হবে, রেপ্লিকেশন হয়ে এই রেসিপিয়েন্ট সেলের মধ্যে, রেপ্লিকেশন হয়ে রেসিপিয়েন্ট সেলের মধ্যেও একটা নতুন স্ট্র্যান্ড তৈরি হবে। এই একটা বাইরের স্ট্র্যান্ড তৈরি হয়ে গেল, এখানেও একটা বাইরের স্ট্র্যান্ড তৈরি হবে, আর ভেতরে যে স্ট্র্যান্ডটা আগে ছিল সেটা তো থাকবেই দুটো সেলেই। রেডটা হচ্ছে নিউ স্ট্র্যান্ড, নিউ, এখানেও রেডটা নিউ, দুটো কিন্তু আলাদা সেলে হচ্ছে জিনিসটা। বোঝাতে পারলাম কনজুগেশন? হ্যাঁ। ক্লিয়ার দাদা। হ্যাঁ দাদা। যখন জিজ্ঞেস করব সবাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবি। তো আমাদের এই অবধি ক্লিয়ার। এইবারে একটু তাড়াতাড়ি যেতে হবে, ঠিক আছে? একটু তাড়াতাড়ি যাব। দেখ, হার্শি অ্যান্ড চেজ কি করলো নেক্সট এক্সপেরিমেন্ট, এই গ্রিফিথের এক্সপেরিমেন্ট থেকে ইন্সপায়ার হয়ে গেল হার্শি অ্যান্ড চেজ। হার্শি অ্যান্ড চেজ তারপরে কি করলো? হার্শি অ্যান্ড চেজ, জুম করে দেখাই, এইখানে ছবিতে দেখ, ডায়াগ্রামে। এক্সপেরিমেন্ট 1, এক্সপেরিমেন্ট 2 দুটো রয়েছে। এক্সপেরিমেন্ট 1-এ কি করলো ওরা? T2 ফাজ, T2 ব্যাকটেরিও ফাজ, অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া ফাজ, দেখ কিরকম একটা মাকড়সার মতো দেখতে না? এই মাকড়সার মতো দেখতে, স্পাইডারের মতো দেখতে, এই T2 ফাজ, ব্যাকটেরিয়া ফাজ, যারা কি করতে পারে? এই ব্যাকটেরিয়া ফাজগুলো ব্যাকটেরিয়াকে মারতে পারে, ব্যাকটেরিয়ার সেল লাইসিস করে দিতে পারে, যে এটাও কিন্তু এক ধরনের ভাইরাস। এই ব্যাকটেরিওফাজ হচ্ছে স্পেশাল টাইপ অফ ভাইরাস, যে ভাইরাসগুলো মানুষকে ইনফেক্ট করে না, এরা ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে ব্যাকটেরিয়াকে মেরে দেয়। বেশ ভালো ভাইরাস আমাদের জন্য। এই T2 ব্যাকটেরিওফাজ কে হার্শি অ্যান্ড চেজ কি করালো? গ্রো করালো ইন আ মিডিয়াম কন্টেনিং 32 ফসফেট or 32 phosphorus, 32P. P is an element in DNA but not in proteins. এবার দেখ ভালো করে, আমার ক্যামেরার দিকে তাকাবি। আমি ক্যামেরা অফ, সরি অফ না, মানে স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। যখন একটা সেল ফরমেশন হয়, একটা সেল থেকে আরেকটা সেল ডিভিশন হয়, তৈরি হচ্ছে, তখন ওই সেলের ভেতরে যে জিনিসগুলো দুটো, দেখ ফার্স্টে একটা সেল ছিল,
একটা সেলের মধ্যে একটা ডিএনএ ছিল, দুটো মাইটোকন্ড্রিয়া ছিল, দুটো গলগি বডিজ ছিল, সাপোজ ধরে নে, কিছু প্রোটিন লিপিড এইসবও ছিল সেলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, যেগুলো সাইটোপ্লাজম ছিল একটা সেলের মধ্যে। এবার যে ডিভিশন হলো, সেল ডিভিশন তো হয় ছোটবেলার কনসেপ্ট, সেল ডিভাইড করে একটা থেকে দুটো হয়, তারপর দুটো থেকে চারটে হয়, চারটে থেকে আটটা হয়, এইভাবে চলতে থাকে। তো ওই যে একটা থেকে দুটো সেলে সেল ডিভাইড হয়ে নতুন একটা সেল ফর্ম করলো, ওই নতুন সেলটা ফর্ম করার জন্য ওর তো কিছু নিউট্রিয়েন্ট লাগবে, নিউট্রিয়েন্ট সোর্স লাগবে, প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিডস, এনজাইমস, আদার থিংস, সবকিছু লাগবে। কারণ ওর ভেতরের সব জিনিসটা তো ডাবল হচ্ছে জিনিসটা, একটা থেকে দুটো হচ্ছে। তো ওর ভেতরে যে সাইটোপ্লাজম ছিল বা ওর ভেতরে যে প্রোটিনস ছিল, সেই প্রোটিনগুলোকে তো কোয়ান্টিটিতে ডাবল করতে হবে এই আরেকটা সেল বানানোর জন্য। ওই যে নতুন যে কোয়ান্টিটিতে তৈরি হবে যে জিনিসগুলো, প্রোটিনস হোক, কার্বোহাইড্রেট, সবকিছু, সেগুলো এই সেলের মধ্যে আসবে। হ্যাঁ। তো এই যে যে নতুন সিনথেসিস হবে, নতুন সিনথেসিস করতে হবে, নিউক্লিক অ্যাসিড, প্রোটিনস, অ্যামাইনো অ্যাসিডস, কার্বোহাইড্রেটস, এগুলো সিনথেসিস করতে হবে, বানাতে হবে নতুন করে। সেল ডিভিশনের সময় এটাই হয়, বা নতুন করে বানানোর দরকার পড়ে, নতুন করে সিনথেসিস হয় এই সমস্ত জিনিসের। তো এই যে সিনথেসিস হবে তার জন্য ও বাইরে থেকে, সারাউন্ডিং থেকে নিউট্রিয়েন্ট নেবে। যদি নিজের বডির মধ্যে নিউট্রিয়েন্ট পুরো না থাকে, তাহলে ও বাইরে থেকে নিউট্রিয়েন্ট নেবে। মানে সাপোজ ধর, ফার্স্ট 0 সেকেন্ডে, ফিজিক্সে যেমন হয়, 0 সেকেন্ডে গাড়িটা তোর বাড়িতে রয়েছে, 10 সেকেন্ড বাদে গাড়িটা চলে গেল রাস্তায়, ঠিক আছে? তো ওরকম ভাবেই, তো 0 সেকেন্ডে একটাই ব্যাকটেরিয়ার সেল ছিল, একটা মাত্র গোল একটা সেল ছিল। ওই সেলটা যখন ডিভাইড হওয়ার জন্য যে নিউট্রিয়েন্টস গুলো নতুন লাগবে দুটো সেল বানানোর জন্য, তো ওই নিউট্রিয়েন্টগুলো পাবে কোথায়? ওর নিজের বডিটাকে কি ছোট করে দেবে? না, সাইজ তো সেম থাকে। একটা সেল থেকে যখন দুটো সেল হয়, তখন সাইজটা কি ছোট হয়ে যায়? সেম থাকে। কারণ দেখ, যদি ভেতরের সব জিনিস, মানে ও যদি বাইরে থেকে কোনো জিনিস না পায়, মানে ভেতরের জিনিসটাকে ইউজ করে দুটো সেল বানায় একটা সেল থেকে, তাহলে ওর সাইজ ছোট হয়ে যাওয়া উচিত। তো তো এটা হয় না, সাইজ সেম থাকে। কেন থাকে, কিভাবে থাকে? কারণ ও বাইরে থেকে সারাউন্ডিং এ যে আছে, সারাউন্ডিং এ যত নিউট্রিয়েন্টস অ্যাভেলেবেল রয়েছে সেগুলোকে ইনটেক করে ভেতরে নিয়ে নেয়। ইনটেক যখন করছে, তখন যে কোনো জিনিসকে নিতে পারে ও বাইরে থেকে। হার্মফুল জিনিস হলে সেটাকেও নিয়ে নেবে, হেল্পফুল জিনিস হলে সেটাকেও নিয়ে নেবে। এবারে সেইটাকে নিয়ে ওর ডিএনএ তে ইনকর্পোরেট করে দেবে। প্রোটিন যখন তৈরি হচ্ছে বডির মধ্যে, যখন প্রোটিন তৈরি হচ্ছে, যখন ডিএনএ তৈরি হচ্ছে, তখন ওখানে ইন্টিগ্রেট করে দেবে। মানে সাপোজ ধর, একটা ব্যাকটেরিয়া ছিল, এই ব্যাকটেরিয়ার আশেপাশে নিউক্লিওটাইড ঘুরে বেড়াচ্ছিল, ডিএনএ নয়, ডিএনএ এর একটা স্মল পার্ট নিউক্লিওটাইড দিয়ে তৈরি হয়। নিউক্লিওটাইড জুড়ে 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 একটা নিউক্লিক অ্যাসিড তৈরি হয়। তো নিউক্লিওটাইড যেটা, একটা নিউক্লিওটাইড সাপোজ ধর ঘুরে বেড়াচ্ছিল ব্যাকটেরিয়ার আশেপাশে, কোনোভাবে একটা সাপোজ ইমাজিন ঘুরে বেড়াচ্ছিল, ওই নিউক্লিওটাইডটাকে ব্যাকটেরিয়াটা ভেতরে ঢুকিয়ে নেবে, আপটেক করে নেবে, দিয়ে ওই নিউক্লিওটাইডটা কোথায় ঢুকে যাবে? ইন্টিগ্রেট করে যাবে ডিউরিং রেপ্লিকেশন। যখন একটা ডিএনএ থেকে যখন এই দুটো ডিএনএ তৈরি হচ্ছে, তখন নিউক্লিওটাইডের দরকার পড়ে না। পলিমারেজ এনজাইম আসে, পলিমারেজ এনজাইম এর ওপরে বসে, ডিএনএর ওপরে, দিয়ে একটা করে নিউক্লিওটাইড বসাতে 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 মুভ করে এইভাবে। তো ওই যে নতুন নিউক্লিওটাইড আনছে, ওরা তো কোনো জায়গা থেকে আনতে হবে। তো সাপোজ ওরকম বললাম, বাইরে একটা নিউক্লিওটাইড ঘুরে বেড়াচ্ছিল, ও ভেতরে ঢুকিয়ে নিল বডির মধ্যে, দিয়ে ওই নিউক্লিওটাইডটাকে রেপ্লিকেশন চলার সময় ইন্টিগ্রেট করে দিল ডিএনএর মধ্যে, বসিয়ে দিল। এই সেম মেকানিজমটা বা এই সেম কনসেপ্টটাকে কাজে লাগিয়েছিল হার্শে অ্যান্ড চেজ। একটা ব্যাকটেরিওফাজকে নিল, ব্যাকটেরিওফাজকে এমন একটা মিডিয়াতে গ্রো করালো, যেমন ব্যাকটেরিয়াকে তোরা গ্রো করাস, ওই কালচার করিস পেট্রি প্লেটের ওপরে, মিডিয়া বানাস,
ওরকম ভাবে একটা সলিউশন ওরা বানালো, ওই সলিউশনের মধ্যে ব্যাকটেরিওফাজ অ্যাড করলো, ওই সলিউশনের মধ্যে ওরা কি করলো, রেডিও লেবেল করে দিল ফসফরাসকে। রেডিও লেবেল করে দিল কাকে? ফসফরাসকে। এইবারে হ্যাঁ, রেডিও লেবেলড ফসফরাস। রেডিও লেভেল ফসফরাস বলতে যেটা ফ্লোরোসেন্স শো করবে। ফ্লোরোসেন্স মানে ওই ধর না জোনাকি, রাত্রিবেলা যেমন জোনাকি চকচক করে আলো দেয়, সেম জিনিস। হ্যাঁ বায়োলুমিনেসেন্স। হ্যাঁ হ্যাঁ, তো ওটাকেই তুই বলতে পারিস ফ্লোরোসেন্স। তো ফ্লোরোসেন্স শো করে, রেডিও লেভেল যে কোনো জিনিস ফ্লোরোসেন্স শো করে। তো রেডিও লেভেলড ফসফরাস ওই মিডিয়াতে ওরা আগে থেকে অ্যাড করে দিয়েছিল। তুই শরবত বানাচ্ছিস, শরবতের মধ্যে তুই নুন চিনি অ্যাড করে দিয়েছিস, ওরকম ভাবে মিডিয়ার মধ্যে ওরা 32 ফসফরাস রেডিও লেভেল ফসফরাস অ্যাড করে দিয়েছিল। তারপরে সেখানে অ্যাড করেছে ব্যাকটেরিওফাজকে। এরপরে ব্যাকটেরিওফাজ তো রেপ্লিকেট করবে, একটা ফাজ থেকে দুটো ফাজ হবে, দুটো ফাজ থেকে চারটে ফাজ হবে। যখন ওই নতুন নতুন যে ফাজগুলো তৈরি হবে, ওই নতুন নতুন ফাজগুলো যখন তৈরি হবে, তখন সারাউন্ডিং এর মিডিয়া থেকে ইনটেক করবে না যত নিউট্রিয়েন্ট রয়েছে, প্রোটিন, কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিড, যাই হোক না কেন। আর এনভায়রনমেন্টে বাইরে কি রয়েছে? রেডিও লেভেলড ফসফরাস। ওই রেডিও লেভেল ফসফরাসটাকে ওরা ইনটেক করে নিল নতুন নতুন যখন ব্যাকটেরিওফাজ তৈরি হচ্ছে। ব্যাকটেরিওফাজের বডির মধ্যে ঢুকে গেল 32 পি। নর্মাল পি ঢুকলো না, নর্মাল ফসফরাস ঢুকলো না, রেডিও লেভেল ফসফরাস ঢুকে গেল। আর ফসফরাস কোথায় লাগে? প্রোটিনে লাগে না। প্রোটিনে কখনো ফসফরাস অ্যাড মানে কোনো প্রোটিনের স্ট্রাকচারে বা কোনো অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারে, দেখ প্রোটিন হচ্ছে বড় জিনিস, প্রোটিনের স্মলেস্ট পার্টকে বলে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড এইভাবে জুড়ে 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 পলিমার বানিয়ে একটা প্রোটিন তৈরি করে। তো ওই কোনো অ্যামাইনো অ্যাসিড এরকম নেই বা কোনো প্রোটিন এরকম নেই যেখানে ফসফরাস থাকে। ফসফরাস এলিমেন্টটা বা ফসফরাস অ্যাটমটা কোনো প্রোটিনে কোনো অ্যামাইনো অ্যাসিডে থাকে না। ওটা স্ট্রাকচারের পার্ট নয়। ওটা কিসের পার্ট? ওটা ডিএনএ এর পার্ট। ডিএনএ এর নিউক্লিওটাইডের স্ট্রাকচারকে তোরা যদি ভালো করে দেখিস তাহলে ফসফেট দেখতে পাবি ভালো মতো। ডিএনএ এর স্ট্রাকচার স্কুলে পড়ে এসেছিস। কি 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 বল? 3টে জিনিস দিয়ে তৈরি হয়, বল কে বলবি বল? রাইবোজ সুগার, রাইবোজ সুগার, তারপর ফসফেট গ্রুপ, হ্যাঁ ফসফেট গ্রুপ, আর বেস। হ্যাঁ নাইট্রোজিনাস বেস। নাইট্রোজিনাস বেস বলতে হবে। নাইট্রোজিনাস বেস কেন? কারণ ওই বেসগুলোর মধ্যে নাইট্রোজেন অ্যাটমটা থাকে, সব কটার মধ্যেই থাকে, একটা দুটো তিনটে এভাবে থাকে। তো দেখ আয়ুষ মাঝখানে কি বললো না, ফসফেট গ্রুপ। ফসফেট গ্রুপ মানে ফসফেট রয়েছে সেখানে, ফসফরাসের সাথে অক্সিজেন বন্ড করে থাকে। 3টে থাকে টোটাল, 3টে থাকে। 3টে কোথায় থাকে? এটিপিতে, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। মানে কি? অ্যাডেনিন যে নিউক্লিওটাইডটা, অ্যাডেনিন নিউক্লিওটাইডের সাথে 3খানা ফসফরাস মানে ফসফেট গ্রুপ জয়েন হয়ে থাকে লেজের মতো। কিরকম ভাবে? এঁকে দেখাই, দেখ এইখানে তো, হ্যাঁ এই জায়গাটা, হ্যাঁ ঠিক আছে। দেখ কিভাবে হয় জিনিসটা। ফসফেট গ্রুপ, দেখ এখানে আমার কাছে রয়েছে, এটা ধর একটা কেমিক্যাল স্ট্রাকচার অফ অ্যাডেনিন, এরকম স্কোয়ারই আঁকলাম। এর সাথে ফসফেট গ্রুপ একটা, আরেকটা ফসফেট গ্রুপ, আরেকটা ফসফেট গ্রুপ। এইটাকে কি বলবো? এটিপি। এটিপি এটা কি? অ্যাডেনিন, এ ফর অ্যাডেনিন। আর সেম জিনিসটা এই এটিপি আসে ডিএনএ তৈরি হওয়ার সময়। ডিএনএ এর মধ্যে স্ট্রাকচার কিরকম হয় একটা নিউক্লিওটাইডের? আমার কাছে রয়েছে এখানে একটা, ধর এটা ধর সুগার, রাইবোজ সুগার বা ডিঅক্সি রাইবোজ সুগার। এর সাথে থাকে হচ্ছে একটা
ট্রায়াঙ্গেল আঁকলাম, এটা কি বেস, সুগার বেস, তার সাথে কি থাকে, তার সাথে কি থাকে না একটা একটা ফসফেট গ্রুপ, একটা একটা ফসফেট গ্রুপ। এটা হচ্ছে নিউক্লিওটাইডের স্ট্রাকচার, নিউক্লিওটাইডের একটা কার্টুনি স্ট্রাকচার, ঠিক আছে? তো এই যে বেস হয়, এই সরি বেস নয়, এই যে ফসফেট গ্রুপ, এই ফসফেট গ্রুপে তো রয়েছে ফসফেট, এই ফসফেটটা 32 ফসফেট ফর দোজ ব্যাকটেরিওফাজ, ফর দোজ ব্যাকটেরিওফাজ যারা নতুন ব্যাকটেরিওফাজ তৈরি হলো ওই মিডিয়ামের মধ্যে, হার্শিয়ান চেস তৈরি করলো, তাহলে কি হবে, ওর ডিএনএটা ফ্লোরোসেন্স শো করবে, যেমন রাত্রিবেলা জোনাকি আলো দেয়। এইটা ফার্স্ট সিনারিও। সেকেন্ড সিনারিওতে এবার ইজি তোদের পক্ষে বোঝা। এবার দেখ প্রোটিন কি দিয়ে তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিড দিয়ে, আগেই বললাম। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে টোটাল 20 টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড হয়, মাথায় রাখবি 20 রকমের অ্যামাইনো অ্যাসিড হয়। 20 রকমের অ্যামাইনো অ্যাসিডের মধ্যে মাত্র দু ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে, মাত্র দেয়ার আর অনলি 2 টাইপস অফ অ্যামাইনো অ্যাসিডস which contains sulfur, মাথায় যেন থাকে। There are total 20 types of amino acids. Among those 20 types of amino acids, there are only 2 types of amino acids which contains sulfur in their molecular structure. এস অ্যাটমটা দুটো অ্যামাইনো অ্যাসিডই হয় যার মধ্যে থাকে স্ট্রাকচারের মধ্যে, কেমিস্ট্রি যদি দেখিস। এইবারে ওরা কি করলো, হার্শিয়ান চেস একটা মিডিয়াম তো ওরকম হয়ে গেল, 32p লেভেল ফসফরাসকে লেভেল করেছে, রেডিও লেভেল। আরেকটা মিডিয়াম এখানে নিয়েছে, ওই মিডিয়ামে সালফারকে লেভেল করেছে, সালফারকে লেভেল করেছে। কি দিয়ে লেভেল করেছে দেখে নি, কি দিয়ে লেভেল করেছে দেখ, সরি, কি দিয়ে লেভেল করেছে, 35s, 35s দিয়ে লেভেল করেছে, রেডিও লেভেল। এইবারে ব্যাকটেরিওফাজ যখন তৈরি হলো, তখন তৈরি হওয়ার সময় 32p কে ও আপটেক করেছে, অ্যান্ড সেকেন্ড সিনারিওতে আরেকটা গ্রুপ অফ ব্যাকটেরিওফাজ যেটা অন্য মিডিয়াতে গ্রো করছে, তারা সালফারকে আপটেক করেছে নিজের বডিতে। এবারে সালফার তো প্রোটিনে ইউজ হয়, তো প্রোটিন তৈরি হয় কি দিয়ে, মানে প্রোটিন দিয়ে কি তৈরি হয় ব্যাকটেরিওফাজের পুরো মলিকুলার স্ট্রাকচারটাই দেখ, এইটাকে ভালো করে দেখ, আমি কার্সারটা ঘোরাচ্ছি, এই ব্যাকটেরিওফাজ থেকে ভালো করে দেখ, পুরোটা হলুদ না কালার, কারণ পুরো বডিটাই তো প্রোটিন দিয়ে তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিড দিয়েই তো পুরো বডি তৈরি হয় ব্যাকটেরিওফাজের। তো পুরো বডিটাই ইয়েলো হয়ে গেছে, আর ভেতরে দেখ এই মাথাটার মধ্যে, এই মাথার মধ্যে দেখ জেনেটিক ম্যাটেরিয়ালটা গ্রে কালার রয়ে গেছে, মানে কোনো কালার হয়নি, কোনো ফ্লোরোসেন্স শো করছে না, কারণ জেনেটিক ম্যাটেরিয়াল বা ডিএনএ এর মধ্যে তো সালফার থাকে না, তাই ডিএনএ এর মধ্যে সালফার ইন্টিগ্রেট করেনি। আর এই ফার্স্ট সিনারিওতে ভাইস ভার্সা কেস, ফসফরাস তো শুধুমাত্র নিউক্লিক অ্যাসিডেই থাকে, ডিএনএ তে, প্রোটিনে থাকে না, তাই পুরো বডি থেকে কোথাও ফ্লোরোসেন্স শো হচ্ছে না। কোথা থেকে শুধু শো হচ্ছে, এই তোর জেনেটিক ম্যাটেরিয়াল, মানে এই ক্যাপসুলের ভেতর থেকে, মাথার ভেতর থেকে। এইবারে এরা কি করলো, ব্যাকটেরিওফাজের সাথে ব্যাকটেরিয়াকে একসাথে মিক্স করালো, ঠিক আছে, একসাথে মিক্স করালো, দিয়ে তারপরে এইখানে দেখ নর্মাল, এখানে ওই ভালো করে বোঝার জন্য কার্টুনিস্ট টাইপের দেখিয়েছে যে মিক্সারের মধ্যে এরম করেছে, তো মিক্স করলো। এই মিক্স করার জন্য কি হলো জিনিসটা আসলে, না ব্যাকটেরিয়ার যে সেলগুলো ছিল না, ব্যাকটেরিয়ার সেলগুলো থেকে ভাইরাস ডিট্যাচ হয়ে গেল, মানে ব্যাকটেরিয়ার সেলের ওপরে হয়তো বসেছিল, যেমন ভাবে গায়ের ওপর জোঁক বসে থাকে যে রক্ত খায়, ওরকম ভাবে ব্যাকটেরিয়ার গায়ের ওপর বসেছিল ব্যাকটেরিওফাজগুলো, বা হয়তো ব্যাকটেরিয়ার ভেতরেই ছিল, ব্যাকটেরিয়ার বডির ভেতরে ঢুকেছিল অনেক কটা ব্যাকটেরিওফাজ, রেপ্লিকেশন করছিল, 2 থেকে 4টে, 4টে থেকে 8টা, এইভাবে।
কিন্তু যাই আমি এরকম মিক্সার চালিয়ে দিলাম, তখন স্পিডে ওটা মিক্স হচ্ছে। তো মিক্স হওয়ার ফলে দুটো সেপারেট হয়ে গেল, ব্যাকটেরিয়া আর ব্যাকটেরিওফাজ সেপারেট হয়ে গেল। এইবারে এইটাকে যখন আমরা স্টাডি করলাম, তখন আমরা দেখতে পেলাম যে তোর ব্যাকটেরিওফাজের বাইরেটায় ফ্লোরোসেন্স শো হচ্ছে। কিসের ফ্লোরোসেন্স? ইয়েলো ফ্লোরোসেন্স, যেটা সালফার দেয়। আর ব্যাকটেরিয়ার ভেতরে পার্পেল কালার বা রেড কালারের ফ্লোরোসেন্স শো হচ্ছে, বাইরে কোনো ফ্লোরোসেন্স শো হচ্ছে না। এইবারে এখানে আমরা কি করলাম, জিনিসটাকে সেন্ট্রিফিউজ করলে কি হয়? সেন্ট্রিফিউজ করলে যে কোনো জিনিসকে, যে কোনো স্যাম্পেলকে, যে কোনো কিছুকে বিশাল স্পিডে সেন্ট্রিফিউগেশন করলে কি হয়? বিশাল স্পিডে এটা ঘুরছে, এই রোটরটা 10,000 বার ঘুরছে পার মিনিট, 10,000 RPM, 10,000 রোটেশন পার মিনিট। RPM বলতে রোটেশন পার মিনিট। তো 10,000 বার 1 মিনিটে ঘুরছে, মানে বিশাল স্পিডে ঘোরে। তো এত স্পিডে যে কোনো জিনিসকে ঘোরালে যত সলিড মেটেরিয়ালস থাকে সেটা সেপারেট আউট হয়ে যায় ইন কম্পারিজন টু লিকুইড থিংস। যত লিকুইড রয়েছে সেটা ওপরে চলে যাবে, যত মানে একদম ছোট ছোট মাইক্রোস্কোপিক সলিড মেটেরিয়ালসও যদি থাকে সেটা নিচে পড়ে যাবে, থিতিয়ে প্রেসিপিটেট পড়বে। কারণ ওটা তো বিশাল স্পিডে ঘুরছে, অত স্পিডে ঘুরলে যত কিছু সলিড থাকে সব নিচে প্রেসিপিটেট পড়ে যায়, লিকুইড সেপারেট হয়ে যায়। ঠিক যেমন তেল আর জলে মিশে না, ওরকম ভাবে দুটো জিনিস আলাদা হয়ে যায় সেন্ট্রিফিউগেশনে। এটা করার পরে ওরা দেখতে পেলো, সেন্ট্রিফিউজ করার পরে কি দেখতে পেলো, দেখ এই যে একটা কেসে ফার্স্ট কেসে ফসফরাস যেখানে লেভেল ছিল সেখানে কি হলো, পেলেটের মধ্যে এই ফসফরাসটাকে ওরা পেলো, পেলেটের মধ্যে মানে যেটা প্রেসিপিটেট পড়েছে। আর সালফারগুলোকে কোথায় পেলো? সুপারনেটেন্টে। সুপারনেটেন্ট মানে ওপরে যে ফ্লুইডটা রয়েছে, লিকুইড ফ্লুইড। তো দুটো আলাদা আলাদা জায়গায় পেলো ফ্লোরোসেন্স। একটা প্রেসিপিটেশনে ফ্লোরোসেন্স দেখাচ্ছে, আরেকটা সুপারনেটেন্টে ফ্লোরোসেন্স দেখাচ্ছে। তাহলে কনক্লুশন কি দাঁড়ালো, যে ডিএনএ not protein enters bacterial cells and directs the assembly of new viruses, because only DNA enter the bacterial cell during infection by labeled bacteriophage. দেখ একটা ব্যাকটেরিয়ার সেলে যখন ব্যাকটেরিওফাজ ইনফেক্ট করে, ঠিক আছে, একটা আমার কাছে এই ভাইরাস রয়েছে, আমার হাতটা ভাইরাস, এই হাতের ওপরে এই হাতটা ব্যাকটেরিওফাজ, দেখ আঙুলগুলো দেখ, এইভাবে এসে বসে পড়লো ব্যাকটেরিয়ার ওপরে ব্যাকটেরিওফাজের বডিটা কিন্তু ভেতরে যায় না। ব্যাকটেরিওফাজ ইনজেকশনের মতো পুশ করে ব্যাকটেরিওফাজের মাথার মধ্যে যে জেনেটিক মেটেরিয়ালটা রয়েছে ওটাকে এই পুশ করে ভেতরে ঢুকিয়ে দেয়, পুরো ইনজেকশনের মতো ব্যাকটেরিয়ার ভেতরে ঢুকে দেয়। ব্যাকটেরিয়ার ভেতরে ওই ডিএনএটা চলে আসে, জেনেটিক মেটেরিয়ালটা ব্যাকটেরিওফাজের। হ্যাঁ, এতে কি হচ্ছে, যখন তোর হ্যাঁ দেখ এতে কি হচ্ছে, সেপারেট আউট হয়ে যাচ্ছে। ব্যাকটেরিওফাজের বডিটা তো বাইরে পড়ে থাকছে, ডিএনএটা ভেতরে ব্যাকটেরিয়ার সেলের ভেতরে ঢুকে যাচ্ছে। এইবারে দেখ ভালো করে ভাব, আমরা কিন্তু ব্যাকটেরিয়াকে লাইসিস করাইনি, আমরা করাইনি। তার মানে ব্যাকটেরিয়াগুলো ঠিকঠাক অবস্থাতেই রয়েছে। আমরা যখন সেন্ট্রিফিউগেশন করলাম তখন ওই প্লেটে যত ব্যাকটেরিয়ার সেল ছিল, যত ওই ব্যাকটেরিওফাজের ডিএনএ গুলো ছিল, সেইগুলো নিচে থিতিয়ে পড়ে গেল, সেগুলো প্রেসিপিটেট পড়লো। ওই জন্য প্রেসিপিটেশন থেকে ফসফরাসের ফ্লোরোসেন্স আসছে, কারণ ডিএনএ এর মধ্যে ফসফরাস রয়েছে, আর ডিএনএ কোথায় রয়েছে? ব্যাকটেরিয়ার সেলের ভেতরে। আর ব্যাকটেরিয়ার সেলগুলো কোথায় রয়েছে? ওই নিচে পড়ে গেছে। সেন্ট্রিফিউজ হওয়ার জন্য যত সলিড পার্টিকেল বললাম সব নিচে পড়ে যাবে।
মানে ম্যাক্সিমাম সব যত ভারী মেটেরিয়াল ওয়েট যে মধ্যে যেগুলো রয়েছে, যেগুলোর মধ্যে ওয়েট রয়েছে, অবভিয়াসলি একটা ব্যাকটেরিওফাজের থেকে, একটা ছোট্ট ব্যাকটেরিওফাজের থেকে একটা ব্যাকটেরিয়ার সেল অনেক বেশি ওয়েট, অনেক বেশি ভারী। তো পেলেটে ব্যাকটেরিয়ার সেলগুলো আগে পড়বে থিতিয়ে, হ্যাঁ দেন ব্যাকটেরিওফাজের বডি, খালি বডি, যে বডির মধ্যে ডিএনএটাই নেই, ডিএনএটাকে তো পুশ করে ঢুকিয়ে দিয়েছে ব্যাকটেরিয়াল সেলের মধ্যে। তাহলে তাহলে বোঝা গেল, পেলেটের মধ্যে কি রয়েছে? ব্যাকটেরিয়ার সেল রয়েছে, ব্যাকটেরিয়াল সেলের মধ্যে ব্যাকটেরিওফাজের ডিএনএটা রয়েছে, আর ডিএনএটা 32P লেভেলড। ওই জন্য পেলেটে আসছে ফ্লোরোসেন্স। আচ্ছা, এক সেকেন্ড। হ্যাঁ বল। হ্যাঁ এখানে তাহলে ব্যাকটেরিয়া গ্লো করছে। হুম, হ্যাঁ হ্যাঁ, ব্যাকটেরিয়া গ্লো করছে, পেলেটটা গ্লো করছে বেসিক্যালি, পেলেটের মধ্যে কালার শো হচ্ছে, ঠিক আছে। আর সুপারনেটেন্টে কি হলো? অ্যাকচুয়ালি দেখ, সেন্ট্রিফিউগেশনটা এমন একটা স্পিডে করেছে যে স্পিডে ব্যাকটেরিয়ার সেলগুলো নিচে পড়েছে, নিচে চলে এসছে, আর ব্যাকটেরিওফাজের যে বডিটা ছিল, খালি বডিটা ছিল, সেটা কিন্তু সুপারনেটেন্টে ওপরে রয়ে গেছে, ওটা কিন্তু নিচে আসতে পারেনি। তার মানে সেন্ট্রিফিউগেশনটা মিডিল একটা রেঞ্জে করেছে, যে রেঞ্জে ব্যাকটেরিয়াল সেলটা প্রেসিপিটেট পড়বে কিন্তু আদার থিংস প্রেসিপিটেট পড়েনি। বুঝতেই পারছিস? কারণ দেখ না, তুই যদি এখন যে কোনো জিনিসকে জলের মধ্যে মিক্স করতে চাস, যত ভারী বা যত বড় জিনিস হবে সেটা আগে প্রেসিপিটেট পড়বে না। একটা বড় পাথর পুকুরে ফেললে সেটা আগে ডুববে দেন একটা ছোট পাথর। হ্যাঁ ওটাই হচ্ছে ব্যাপার, ওটাকে তুই সেন্ট্রিফিউজ করেছিস, তো যত বড় জিনিস সেটা আগে প্রেসিপিটেট পড়বে, যত ছোট জিনিস সেটা তত পরে প্রেসিপিটেট পড়বে। সেম জিনিস হয়েছে। তো ওই ব্যাকটেরিওফাজের বডিটা তো বাইরে রয়ে গেছে, আর বডির মধ্যে সালফারের ফ্লোরোসেন্স ছিল। তো সুপারনেটেন্টে ব্যাকটেরিওফাজের বডি রয়ে গেছে ওপরটায়, তো ওপরে সুপারনেটেন্ট থেকে সালফারের যে ফ্লোরোসেন্স সেটা শো হচ্ছে, সেটা গ্লো করছে সালফারের ফ্লোরোসেন্সটা। তাহলে এর থেকে ওরা বুঝতে পারলো যে ডিএনএ মে বি দ্য জেনেটিক মেটেরিয়াল। ওই সেকেন্ড এটা একটু কনফিউজ করি। বাকিরা বুঝতে পেরেছিস? হ্যাঁ ক্লিয়ার দাদা। হ্যাঁ দাদা বুঝছি। হুম, দেখ, ব্যাকটেরিয়ার সেলের ওপরে দেখ, এই দেখ, আমি এঁকেও দেখাচ্ছি আরেকবার, তাহলে দেখ। আমার কাছে এইখানে দেখ, আমার কাছে ব্যাকটেরিয়ার সেল রয়েছে একটা, এই ব্যাকটেরিয়ার সেলের ওপরে একখানা ব্যাকটেরিওফাজ এসে বসলো, ব্যাকটেরিওফাজ এরকম একটা, ঠিক আছে, এরকম একটা ব্যাকটেরিওফাজ এসে বসলো, ঠিক আছে। তো ব্যাকটেরিওফাজের বডিটা তো অবভিয়াসলি ছোট ব্যাকটেরিয়ার সেলের থেকে, হ্যাঁ তো ব্যাকটেরিয়ার সেলটা বড়, ব্যাকটেরিওফাজের বডিটা ছোট। এর এর বডিতে থেকে সালফার রয়েছে, আর এর ভেতরে ডিএনএটাকে ইন্টিগ্রেট করে দিয়েছে। ব্যাকটেরিওফাজের ডিএনএ ছিল কিন্তু এটাই ভেতরে যেটা আঁকলাম, এটা কি লেভেল? এটা হচ্ছে ফসফরাস, পি লেভেল। তো এটা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকে গেল, আর এটা তো বাইরে। তুই দেখ, আগে আমরা মিক্স করেছিলাম, ওই মিক্সারের ছবি দেখলি না? বাড়িতে যে মিক্সার ইউজ করি জুস বানানো থেকে শুরু করে যাই হোক ওইসবে, তো ওই মিক্সারে আমরা ফার্স্টে কিন্তু আগে আলাদা করে নিয়েছি দুটোকে। মিক্সারে আমরা কি করলাম, জোরে জোরে ঘুরিয়েছি জিনিসটাকে, সেন্ট্রিফিউজ নয়, মিক্সারে জাস্ট নর্মাল ঘুরিয়েছি। তাতে কি হয়েছে? ব্যাকটেরিওফাজ বাট মিক্স ব্যাকটেরিওফাজ আলাদা হয়ে গেছে, দাঁড়া, ব্যাকটেরিওফাজ আলাদা হয়ে গেছে, আর নিচে ব্যাকটেরিয়া আলাদা হয়ে গেছে। এইভাবে রয়েছে জিনিসটা, আলাদা হয়ে গেছে, কেউ আর অ্যাটাচড নেই, আলাদা হয়ে গেছে, দুটো জিনিস আলাদা হয়ে গেছে। তো এইখান থেকে আমরা সেন্ট্রিফিউজ করেছি, ব্যাকটেরিয়াটা নিচে থিতিয়ে পড়েছে, নিচে প্রেসিপিটেট পড়েছে, এইভাবে সেন্ট্রিফিউজ টিউবের মধ্যে প্রেসিপিটেট পড়েছে, এইখানে প্রেসিপিটেট পড়েছে। এইখানে রয়েছে কি? ব্যাকটেরিয়ার সেল, আর ব্যাকটেরিয়ার সেলের মধ্যে কি রয়েছে? ডিএনএ। কার ডিএনএ?
ব্যাকটেরিওফাজের ডিএনএ, ফাজ ডিএনএ। আহ, আর ডিএনএ এর মধ্যে কি রয়েছে 32P, যেটা ফ্লোরসেন্স শো হচ্ছে। আর ওপরে কি রয়ে গেল? ওপরে রয়ে গেল সুপারনেটেন্ট। সুপারনেটেন্ট, এই সুপারনেটেন্টে কি রয়ে গেছে? ব্যাকটেরিওফাজ গুলো রয়ে গেছে এখানে। এবার বোঝা যাচ্ছে? হ্যাঁ এইখানে ব্যাকটেরিওফাজ গুলো রয়ে গেছে। তো ব্যাকটেরিওফাজের বডি থেকে কি শো হবে? সালফার। এই ফ্লোরোসেন্সটা শো হবে 35 সালফার। তো এইখান থেকে 35 সালফারের যে ফ্লোরোসেন্স সেটা শো হবে, আর তলা থেকে 32P একটা শো হবে। হুম এবার যদি কারোর ডাউট থাকে সেটা বলতে পারিস। আমার জাস্ট সিম্পল কোয়েশ্চেন করতে যাচ্ছিলাম যে যখন দুটো কেসেই কেস ওয়ান কেস টু মিক্সিং করছে, তো ব্যাকটেরিয়ার মধ্যে তো অলরেডি প্রি এক্সিস্টিং ব্যাকটেরিয়া থাকতে পারে, সেটা সেপারেট হয় কি করে? আরেকবার বল। বলছি যে দুটো কেসেই মিক্সিং করেছে ব্লেন্ডার বাই ইউজিং দ্য ব্লেন্ডার, তো ব্যাকটেরিয়ার মধ্যে প্রি এক্সিস্টিং ব্যাকটেরিয়া তো থাকতে পারে অলরেডি, যেটা ভেতরে ইনফেক্টিং দ্য হোস্ট, তো ওইটা মিক্সিং করার পর ব্লেন্ডার ইউজ করার পর কি করে সেপারেট হবে? হওয়ার তো কথা না। আগে থেকে দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে থেকে ইনফেক্ট করেছে বলতে বুঝলাম না। এটা কি মানে একটা স্পেশালাইজড ব্যাকটেরিয়া নিয়ে করা করা হচ্ছে? ব্যাকটেরিয়াকে আগে থেকে না 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 না। প্রি এক্সিস্টিং ব্যাকটেরিয়া ফার্স্ট বলতে এনি সারাউন্ডিং। আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি। মানে তুই আচ্ছা, তুই একটা সিনারিও ধরে নিয়েছিস, যে সিনারিওতে র্যান্ডমলি কোনো একটা ব্যাকটেরিওফাজ দিয়ে ওই ব্যাকটেরিয়াটা আগে থেকে ইনফেক্ট ছিল, তাই তো? এরকম বলছিস? হ্যাঁ হ্যাঁ হুম। আচ্ছা, তাহলে তাহলে আর কি, দেখ, বেসিক্যালি রিসার্চ ওভাবে হয় না, সোজা কথা। রিসার্চের জন্য অনেক কিছু দেখতে লাগে, অনেক কিছু প্যারামিটার্স থাকে। এইভাবে যে কোনো যেমন তেমন ভাবে রিসার্চ হয় না। তো ওই জন্য ব্যাকটেরিয়াও কিন্তু আননোন ব্যাকটেরিয়া হলেও সেটাকে ক্যারেক্টারাইজ করতে হবে ল্যাবের মধ্যে। আমাকে জানতে হবে ওই ব্যাকটেরিয়ার মধ্যে আগে থেকে আছে কিনা। সেটা তারা নিশ্চয়ই করেছিল সেই সময়ও, 100 বছর আগেও। আহ, তো সেটা হচ্ছে একটা কথা, সেটা তো একটা ফ্যাক্ট যে তাদেরকে এগুলো জানতে হবে, সেগুলো করতে হবে। ওরকম যে কোনো জিনিসকেই যে কোনো জিনিসকে দিয়েই আমরা রিসার্চ শুরু করে দিতে পারি না, ঠিক আছে? এটা তো একটা কথা। এছাড়াও যদিও ওরকম হয়ে গেল আমি ধরলাম, সেক্ষেত্রে কি হবে? অন্য একটা ব্যাকটেরিওফাজ দিয়ে সেই ইনফেক্টেড ছিল ব্যাকটেরিয়াটা, অন্য একটা ব্যাকটেরিওফাজ দিয়ে ইনফেক্ট ছিল ওই ব্যাকটেরিয়াটা, সাপোজ, যেটা আমরা সিলেক্ট করেছি আমাদের এক্সপেরিমেন্টের জন্য। তো ওই ব্যাকটেরিয়াটার মধ্যে তার মানে কি রয়েছে? ওই অন্য একটা ব্যাকটেরিওফাজের ডিএনএটা ইন্টিগ্রেট অবস্থায় রয়েছে, বা ডিএনএটা সেলের সেলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সোজা কথা, ঠিক আছে? হ্যাঁ সেলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সোজা কথা, ঠিক আছে। এইবারে এইবারে সেলের মধ্যে যে ঘুরে বেড়াচ্ছে ওই ব্যাকটেরিওফাজের, অন্য ব্যাকটেরিওফাজের ডিএনএ, তাতে কি কোনো এফেক্ট পড়বে ব্যাকটেরিয়ার উপরে? কোনো তো এফেক্ট পড়বে না। কারণ আমাদের এম কি? আমাদের এম হচ্ছে একটা ব্যাকটেরিওফাজকে আমরা দুটো মিডিয়ামে গ্রো করাচ্ছি, ডিফারেন্ট ডিফারেন্ট লেভেল করে। এটাকে ফসফরাস লেভেল, এটাকে সালফার লেভেল করে গ্রো করাচ্ছি। তো ওই ব্যাকটেরিওফাজ গুলো গ্রো করছে, গ্রো করছে, যে তারপরে যে এক্সপেরিমেন্ট গুলো বললাম সেটা হচ্ছে। ওই যে ব্যাকটেরিওফাজটা আগে থেকে ইনফেক্ট ছিল একটা ব্যাকটেরিয়ার মধ্যে, সেটা কোনো এফেক্টই ফেলবে না এক্সপেরিমেন্টের উপরে। উম, আর যদি সাপোজ আমি ধরে নিলাম অন্য কোনো ব্যাকটেরিওফাজ ছিল, যেটাকে বলে ক্রস কন্টামিনেশন। ক্রস কন্টামিনেশন, ক্রস কন্টামিনেশন কথাটা তোরা শুনেছিস সবাই, কন্টামিনেশন। তো ক্রস কন্টামিনেশন মানে কি? দুটো জিনিস একসাথে ক্রস হয়ে গেছে, ওটাই হচ্ছে ক্রস কন্টামিনেশন। তুই যেটা বললি ওটা হচ্ছে ক্রস কন্টামিনেশনের এক্সাম্পল। তো ক্রস কন্টামিনেশন হয়ে গেছে সাপোজ ধর ব্যাকটেরিওফাজেরও, যে অন্য ব্যাকটেরিওফাজ ছিল আর আমার এক্সপেরিমেন্টের যে ব্যাকটেরিওফাজকে আমি সিলেক্ট করেছি, দুটো একসাথে মিক্স হয়ে গেছে। তারপরে হোক না, অসুবিধা নেই, সেই ব্যাকটেরিওফাজটাও তো ইনফেক্ট করছে, আর সেই ব্যাকটেরিওফাজও গ্রো করেছে ওই মিডিয়ামের মধ্যে। তারপরে তার মধ্যেও বডির মধ্যে ডিএনএ আর প্রোটিনের মধ্যে ইন্টিগ্রেট হয়ে গেছে ওই লেভেলগুলো, ফসফরাস সালফার লেভেলগুলো হয়ে গেছে। তারপরে সেও শো করবে ফ্লোরোসেন্স। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ মানে বেসিক্যালি বেসিক্যালি ওই একটা মেলা চলছে, আমাদের এক্সপেরিমেন্টটা হচ্ছে মেলা। তো বাইরে থেকে আসুক না যে কেউ, ও মেলার মধ্যে এসে হারিয়ে গেল বা মিশে গেল মেলার মধ্যে, মেলাটাকে ডিস্টার্ব করতে পারলো না। হুম বুঝেছি।
অ্যাভেরি ম্যাকলয়েড অ্যান্ড হ্যাঁ বল। হ্যাঁ, এটা শুরু করার আগে আমি একটু দেখলাম ওই গ্রিফিথ এক্সপেরিমেন্টে ব্লাড আইসোলেশন ওইটা চোখে পড়লো। নেক্সট স্টেপ। ও আচ্ছা, ওটা কিছুই না। তো গ্রিফিথ এক্সপেরিমেন্টে আমরা জানবোটা কি করে যে মাইসটা মরলো কেন? মাইসটা মরার জন্য তো আমাদেরকে ওর ব্লাডটা নিতে হবে। ব্লাডটা আমরা ওর বডি থেকে নেব, নিয়ে তারপরে আমরা ওই ব্লাডটাকে ইনভেস্টিগেট করব, ব্লাড টেস্ট করে দেখব, ব্লাড টেস্ট বা বিভিন্ন টেস্ট করে দেখব যে ওই ব্লাডের মধ্যে কি রয়েছে। তো গ্রিফিথ ওই টেস্ট করে দেখেছিল যে ব্লাডের মধ্যে কি রয়েছে, ব্লাডের মধ্যে কি কিছু রয়েছে যার জন্য মাইসটা মরে গেল। তো সে দেখতে পেয়েছিল যে এখানে তার ব্লাডের মধ্যে লাইভ ভিরুলেন্ট স্ট্রেন এর ব্যাকটেরিয়াটা ছিল প্রেজেন্ট। কিন্তু ও তো লাস্ট স্টেপে ভিরুলেন্ট স্ট্রেনটা অ্যাডই করেনি, ও একটা নন ভিরুলেন্ট স্ট্রেন দিয়েছিল, তার সাথে ভিরুলেন্টটাকে মেরে তারপরে দিয়েছিল। তো সেটাই চমকে গেছিল যে ভিরুলেন্ট স্ট্রেনটা কোথা দিয়ে চলে এলো। অ্যান্ড অ্যাগেন এই যে মাইস মরে গেছে সেখান থেকে যে ব্লাড নিয়ে অন্য মাইসেস দিল সে ইট উইল অলসো ডাই। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি। আচ্ছা, আহ, আজকে হয়তো এখানে আমি শেষ করব। অ্যাভরি ম্যাকলয়েড অ্যান্ড ম্যাকার্টি এক্সপেরিমেন্ট 1944-এ হয়েছিল। এখানে কি হয়েছিল দেখ, এটা খুব সোজা এক্সপেরিমেন্ট, তেমন কিছু নেই। অ্যাভরি ম্যাকলয়েড ম্যাকার্টি কি করেছিল না, হিট কিল্ড এস সেল নিয়েছিল। এস সেল, তো এস সেল সাপোজ একটা ধরে নেই, এস সেল হিট কিল্ড এস সেল, এস সেল যেগুলো হিট কিল্ড, আবার ওই আগের গ্রিফিথের মতো। এইবারে এই এস সেলগুলোকে আমরা মেরে দিয়েছি অলরেডি। এইবারে আমি তিনটে টেস্ট টিউব নেব, তিনটে টেস্ট টিউবে তিনটে এনজাইম অ্যাড করব। মানে বেসিক্যালি ওরা করেছিল এইটা, ওরা একটা টেস্ট টিউবে কি করে অ্যাড করেছিল, প্রোটিনেস, একটাতে আরএনএস, একটাতে ডিএনএস। এবারে দেখ, তোদেরকে আমি আগেই বলেছি যে কোনো জিনিসের নামের পেছনে সামথিং সামথিং এজ, ইট মিনস এটা একটা এনজাইম, ইট মিনস এনজাইম, ইট ইজ আর এনজাইম। তো প্রোটিনেজ নাম থেকে কি বুঝতে পারছিস এটা কি করবে, এটা কিসের এনজাইম বল? প্রোটিন প্রোটিন। প্রোটিন লাইসিস করে। হ্যাঁ, প্রোটিনকে লাইসিস করে দেবে যে এনজাইম, যে এনজাইমটা প্রোটিনকে লাইসিস করে দেবে তাই সেটাই হচ্ছে প্রোটিনেজ। লাইসিস মানে প্রোটিন আমার কাছে এরকম একটা প্রোটিন ছিল, সেই প্রোটিনটাকে লাইসিস করে দিল, প্রোটিনেজ। প্রোটিনেজ কি করলো, লাইসিস করে দিল, এরকম এরকম ছোট ছোট ফ্র্যাগমেন্টে ভেঙে দিল, কাট করে দিল। সেম ফর আরএনএস, সেম ফর ডিএনএস। মানে আরএনএস কে ভেঙে দেবে, মানে আরএনএ কে ভেঙে দেবে, কাট করে দেবে, ডিএনএ কে ফ্র্যাগমেন্ট বানিয়ে দেবে, ডিএনএস। তার মানে এই টেস্ট টিউবের মধ্যে কোনো প্রোটিন পড়ে থাকলো না, এই টেস্ট টিউবে কোনো আরএনএ থাকলো না, এই টেস্ট টিউবে কোনো ডিএনএ আর পড়ে থাকলো না। পুরোপুরি চপ অফ করে দেবে, পুরোপুরি কেটে দেবে একবারে, একটুও কোনো কিছু বাকি রাখবে না ডিএনএ এর, আরএনএ এর বা প্রোটিনের এরা। তারপরে যখন আর সেল দিল, যখন আর সেল দিয়ে অ্যাড করলো এই টেস্ট টিউবের মধ্যে বা ফ্লাস্কের মধ্যে, তখন দেখতে পেলো যে এস সেলগুলো যাদেরকে আমরা মেরে দিয়েছিলাম সেগুলো আবার অ্যাপিয়ার হয়ে গেছে। প্রোটিনেজের ক্ষেত্রে এস সেলগুলো আবার অ্যাপিয়ার হয়ে গেছে, আরএনএজের ক্ষেত্রে কিন্তু এস সেল অ্যাপিয়ার হয়নি ডিএনএস এর ক্ষেত্রে। কারণ ডিএনএস কি করেছে, ডিএনএ কে ভেঙে দিয়েছে, ডিএনএ কে ডিগ্রেড করে দিয়েছে। এর ফলে কি হয়েছে না, আর সেল যেটা লাইভ সেল রয়েছে, সেই সেলটা, এই যে হিট কিল্ড সেল অলরেডি টেস্ট টিউবের মধ্যে ছিল, সেই এস সেলের ডিএনএটাকেই তো ভেঙেছে। এস সেল যেটা ছিল, এস সেলের ডিএনএটাকেই তো ভাঙা হয়েছে, চপ অফ করা হয়েছে এস সেলের ডিএনএ কে এই টেস্ট টিউবে। তো এস সেলের কাছে কোনো ডিএনএ নেই, আর এস সেল এমনি কিল্ড আগে থেকে। তো এতে কি হলো, যখন আমরা বাইরে থেকে একটা অন্য সেল দিলাম, আর সেল দিলাম, অ্যাড করলাম, তখন কি হলো না, এস সেল আর আসতে পারলো না।
কেননা এস সেল কিল হয়ে গেছিল, প্লাস এস সেলের কাছে ডিএনএও ছিল না। কিন্তু এই ক্ষেত্রে কি হলো, বাকিগুলোর ক্ষেত্রে সেটা হলো না। কারণ বাকিগুলোর ক্ষেত্রে দেখ, আচ্ছা আমি পয়েন্টে আসি তাহলে আরো ভালো বুঝতে পারবি। দেখ, প্রোটিনকে ডিস্ট্রয় করে দিয়েছে, আরএনএ কে, ডিএনএ কে। Mixed treated extracts with live R strain observed transformation of R strain into virulent S strain। দেখ তাহলে এখানে virulent strain তো S ছিল আগেই, গ্রিফিথের এক্সপেরিমেন্টটাই কিন্তু মডিফাইড এটা ভার্সন। S মানে virulent, R মানে রাফ মানে নন virulent। তো দেখ ফাইন্ডিং কি পেলো তারা না, ট্রান্সফরমেশন অকার্ড when treated with proteinase and RNase. No transformation occurred when treated with DNase. DNA is necessary for transformation। তার মানে দেখ, ট্রান্সফরমেশন হওয়ার জন্য ডিএনএটা ইম্পর্টেন্ট। ডিএনএ যদি না থাকে তাহলে ট্রান্সফরমেশন হবেটা কি, কোন জিনিসটা ট্রান্সফর্ম হবে? তো এস সেলের কাছে ডিএনএ নেই, তাই জন্য এস সেলের ডিএনএটা ট্রান্সফার হয়নি। বোঝাতে পারছি? দেখ, আমার কাছে আগে এস সেল ছিল, এস সেলটাকে আমি কিল করে দিয়েছি, ও মরে গেছে, তারপরে আবার ডিএনএ চপ অফ করে দিয়েছি। মানে এস সেলের যে ডিএনএটা ছিল, যেটা গ্রিফিথের এক্সপেরিমেন্টে আর স্ট্রেনের মধ্যে ঢুকে গেছিল বাই ট্রান্সফরমেশন, দিয়ে আর স্ট্রেনটা এসে কনভার্ট হয়ে গেছিল, সেটাই তো হতে পারলো না এখানে, কারণ ডিএনএস দিয়ে চপ অফ করে দিয়েছে। তো কোনো ডিএনএই পড়ে রইলো না ওই টেস্ট টিউবের মধ্যে, যে ডিএনএটা ট্রান্সফর্ম হয়ে অন্য ওই আর স্ট্রেনের ভেতরে ঢুকে যাবে, দিয়ে আরটা এসে কনভার্ট হয়ে যাবে, যেগুলো বাকিগুলোর ক্ষেত্রে হয়েছে। বাকিগুলোতে প্রোটিনেস দিয়েছে, আরএনএস দিয়েছে, তাতে কি হয়েছে? প্রোটিনেস আরএনএসে ওরা আরএনএ কে কেটে দিয়েছে, প্রোটিনকে কেটেছে, কিন্তু ডিএনএটা তো ঠিকঠাক রয়েছে ওই কিল্ড এস স্ট্রেনের মধ্যে। ওই কিল্ড এস স্ট্রেনে প্রোটিন ভেঙে যাক, আরএনএ ভেঙে যাক, ডিএনএটা তো ঠিকঠাক রয়েছে। ওই ডিএনএ যেটা ঠিকঠাক রয়েছে সেলের ভেতরে, ওই ডিএনএটা ট্রান্সফর্ম হয়ে ঢুকে যাবে আর এর মধ্যে, যখন আমি আর বাইরে থেকে অ্যাড করব, দিয়ে আরটা এসে কনভার্ট হয়ে যাবে, মানে হয়ে গেছে ইন প্রোটিনেস টেস্ট টিউব অ্যান্ড আরএনএস টেস্ট টিউব। বাট ডিএনএস টেস্ট টিউবে হয়নি, কারণ ডিএনএটাই নেই, তো ট্রান্সফর্ম হবেটা কি? বোঝা গেল? কি রে, বোঝা গেল? হ্যাঁ দাদা বুঝলাম। হ্যাঁ, দীপ্তক, অনন্যা? দা বলছি, একটু ভালো করে রি-এক্সপ্লেন করতে পারবে উইথ ডায়াগ্রাম? গ্রিফিথের এক্সপেরিমেন্টটা কি হয়েছিল বল? গ্রিফিথ ওইখানে যে এ স্ট্রেন, হ্যাঁ এ স্ট্রেন এসে আর স্ট্রেনে কম্বাইন হয়ে গেল। হ্যাঁ, দেখ ডায়াগ্রাম দিয়েই বলি একবার তাড়াতাড়ি, এরপরে আমি ছেড়ে দেবো, ঠিক আছে আজকে? হ্যাঁ আমার কাছে ছিল একটা, সবাই দেখ ভালো করে, আমার কাছে ছিল একটা এস এস তারপরে আমি বাইরে সরি, এস যেটাকে আমি কিল করে দিয়েছি, এস কিল্ড, এ আগে থেকে কিল হয়ে রয়েছে, এর ভেতরে যে ডিএনএটা রয়েছে সেটা তো ঠিকঠাকই রয়েছে, কিল হয়ে যাক না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তো এমন ভাবে আমরা কিল করেছি যাতে ডিএনএটা কোনো ড্যামেজ হয়নি, ডিএনএটা ঠিকঠাকই রয়েছে। কিন্তু তারপরে আমরা কি করলাম, এর মধ্যে কি করলাম, ডিএনএস দিলাম। ফলে কি হলো, ডিএনএস দেওয়ার ফলে ভেতরের ডিএনএটা চপ অফ হয়ে গেল, কাট হয়ে গেল, একদম ডিজলভ হয়ে গেছে, ধরে নে একদম ডিজলভ হয়ে গেছে, মানে কিছুই পড়ে নেই আর, এটা পুরো সাইটোপ্লাজম, কোনো ডিএনএ নেই, নো ডিএনএ, আচ্ছা, ফ্র্যাগমেন্টসও নেই। কিচ্ছু নেই, সাপোজ ধরে নে না কিচ্ছু নেই, তাহলে কি হলো এতে? যখন আমি বাইরে থেকে এই সেলের সাথে ইন্টারাক্ট করলাম কাকে না, আর স্ট্রেনকে, যখন আমি আর স্ট্রেনকে এখানে নিয়ে এলাম, এই আর স্ট্রেনটাকে যার মধ্যে ডিএনএ রয়েছে অলরেডি একটা লাইভ নন ভিরুলেন্ট,
ব্যাকটেরিয়া, তখন এরা কাছাকাছি আসুক, যাই আসুক না কেন, এর ভেতরে তো ডিএনএই নেই, তো যাবেটা কি বাইরে, ট্রান্সফর্ম হবেটা কি, হ্যাঁ হ্যাঁ ট্রান্সফর্ম কি হবে, ডিএনএই তো নেই। তো এইটাও আর থেকে এসে কনভার্ট হবে না। হুম এবার বোঝা গেছে সবার? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আজকে এতটাই থাক। আমার একটুখানি বাকি ছিল, আরেকটা এক্সপেরিমেন্ট আমার বাকি ছিল, কিন্তু ওটা টাফ আছে, ওটা একটু টাফ আছে, আর একটু কনসেপচুয়াল আছে, ওটা পরের দিন আমরা দেখবো। কারোর কোথাও অসুবিধা থাকলে বল, আর আমারও একটু তাড়াতাড়ি আজকে যেতে হবে, কাজ আছে। ঠিক আছে, কারোর কোনো অসুবিধা থাকলে বল। না নো প্রবলেম। হুম। অনন্যা, ফার্স্ট ক্লাস ছিল আমার, কোনো অসুবিধা থাকলে বল। বুঝতে পেরেছি দাদা। হুম, না বুঝতে পারলে বলবি, আমি বলবো আবার, কোনো অসুবিধা নেই। বা কোনোদিন হয়তো আমার হাতে ধর টাইম নেই, যেমন আজকে আমার একটা ছোট কাজ আছে, তো আমাকে একটু একটু তাড়াতাড়ি ছাড়লাম, নাহলে আমি হয়তো নেক্সট এক্সপেরিমেন্টটা বলতাম, হয়তো নাও বলতে পারতাম, কারণ নেক্সট এক্সপেরিমেন্টে আরেকটু কনসেপ্টুয়াল আছে। তো ওই আর কি, যদি সেদিন না হয় তো আমি নেক্সট দিন অবশ্যই বলে দেবো, কোনো জিনিস বুঝতে না পারো। আর নাহলে গ্রুপেও জিজ্ঞেস করতে পারিস, গ্রুপে আমি বলে দেবো। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে রাখলাম। নেক্সট ক্লাস আমাদের থাকবে হচ্ছে 30 ডিসেম্বর, 30 তারিখ। 30 তারিখ আমাদের নেক্সট ক্লাস থাকবে। ঠিক আছে, আজকে তাহলে গুড নাইট। আমি নোটসটা পাঠিয়ে দিচ্ছি। হুম। ঠিক আছে দাদা। Good night.